লার্নিং আনলার্নিং এই টার্মটা বেশ সুট করে, কারণ আমরা তো আসলে প্রতিদিনই শিখছি। মানে ভুল হচ্ছে আবার শিখতেছি, আবার সাইটে গিয়ে ঠেকে যাচ্ছি শিখতেছি, সাইটে গিয়ে খারাপ হচ্ছে শিখতেছি, ক্লায়েন্টের সাথে ঝামেলা হচ্ছে শিখতেছি, আবার অনেক কিছু আমরা আনলার্নও করছি। তো আসলে মানে এই আনলার্নিংটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ লার্নিং আমাদের জার্নিতে। তো সেই জায়গাটা থেকেই আমরা আসলে আমাদের বর্তমানে কন্টেম্পোরারি আমাদের সমসাময়িক আরও 8টা প্র্যাকটিসের কে আমরা এখানে ইনভাইট করেছি, যে আমরা তো আমাদেরটা এখানে তুলে ধরলাম, আমাদেরটা এখানে বোঝানোর চেষ্টা করলাম। তো ওই যে আরও 8টা জার্নি আমাদের প্যারালাল, এই 8টা যা প্র্যাকটিসকেও আমরা একটু এই লার্নিং আনলার্নিং লেন্সে তাদের মধ্যে থেকে আমরা একটু শুনতে চাই। এটাই আজকের আলোচনাটার মূল বিষয়বস্তু, এবং এইভাবে আমরা আজকে দেখব। বাট আমরা মোস্টলি ওপেন ডিসকাশন করব। ওপেন ডিসকাশন এরকম আমাদের ফরম্যাটটা চিন্তা করেছি, আমরা এখানে 4জন বক্তা আছেন, আমরা হয়তো প্রত্যেকে 15 মিনিট করে সময় নিব। তো 15 মিনিট পরে আমরা হয়তো আরেকজনের কাছে যাব, এইভাবে করে আমরা যাবো, এবং পরবর্তীতে আমাদের হয়তো ইনফর্মালি 15 মিনিটসের একটা ছোট্ট হয়তো কোশ্চেন অ্যান্সার থাকতে পারে, এরকম একটা ভাবে আমরা চিন্তা করেছি প্রোগ্রামটা। তো বর্তমানে আমি প্রথম রুম্মানকে বলবো একটু ওর দিক থেকে ব্যাপারটা শুরু করার জন্য। প্রথম কথা হচ্ছে আসলে খুবই মেসমেরাইজড ফিল করছি, এবং হচ্ছে এতই চমৎকার একটা আয়োজন, যেটা গতকালকে থেকে দেখছিলাম বিভিন্ন পোস্টে, আবার হচ্ছে ভাইয়ের সাথে তো কথা হচ্ছিল গত কয়েকদিন ধরে। আমরা ইনফর্মালি বলছিলাম যে আমরা অনেক সময় যখন ডিপার্টমেন্টে ছিলাম তখন কাইন্ড অফ এরকম একটা ব্যাপার কি, যে ওই যে নবীন বরণ কিংবা হচ্ছে এরকম কোনো এক্সিবিশন, কোনো একটা ব্যাচ যখন নামাতো, তখন এরকম একটা ব্যাপার হতো যে ওই ব্যাচ এত চমৎকার একটা জায়গায় বারটা সেট করেছে যে পরের ব্যাচগুলো ভয় পেয়ে যেত, যে এত চমৎকার করে কাজগুলা করা যায়, আচ্ছা আমাদের কি করতে হবে। সো আমি আসলে লার্নিং এবং আনলার্নিং এর কথা বলতে গিয়ে মনে হয় এটা প্রথম একটা ভাইদেরকে মানে হাততালি না, আরো অনেক কিছুই দেওয়া উচিত। সেটা হচ্ছে খুবই চমৎকার একটা আয়োজনের জন্য, এবং বারবার মনে হচ্ছে যে এটা আহ, আহ, আমরা যারা হচ্ছে এখনো শেখার পর্যায়ে আছি, শিখছি, কাজ করে করে শেখার চেষ্টা করছি, এবং হচ্ছে ওই যে লার্নিং এবং আনলার্নিং এর ফেজটাতে আছে, তাদের জন্য আসলে খুবই চমৎকার একটা আয়োজন। এবং সম্ভবত এক্সিবিশনটা শুধু 3 দিন না, আসলে অনেকটা সময় ধরে দেখতে পারলে হয়তো ভালো হতো, এবং আশা করছি কোনো একটা পাবলিকেশন বা কিছুতে হয়তো আমরা এটার ফরম্যাটটা পাবো আর কি। ভাইয়ের কাছে এটা একটা দাবিও থাকলো। আচ্ছা, আমাদের যে আলোচনাটা সেটা ভাই অলরেডি বললোই, যে আমরা কিছুটা ইনফর্মাল ভাবে করতে আহ, একটা চাওয়া ছিল। তো আমি হচ্ছে এখানে একটু যেটা কাজ করেছে সেটা হচ্ছে একটা স্লাইড এনেছি, বাট সেটা আসলে পুরোপুরি এটার জন্য গোছানো ছিল না, জন্য প্রথমত ক্ষমা প্রার্থী। তো সেই জন্য হচ্ছে যে আমি দেখাচ্ছি, বাট মাঝে মাঝে হয়তো কিছু স্কিপ করে যাব, কারণ এটা বেসিক্যালি ম্যাটেরিয়াল এবং মেকিং এই সংক্রান্ত আমরা একটা নিজেরা কাজ করছিলাম, তো সেটার আসলে যে স্লাইডটা সেটা আমি শো করছি আর কি। আমি ভাবছিলাম যে আহ, এই যে ট্র্যাকটার কথা বলা হচ্ছে, লার্নিং এবং আনলার্নিং, এবং এই যে এক্সিবিশনটা হচ্ছে, সেই তুলনায় হচ্ছে আমি একেবারে এখানে সব বক্তাদের মধ্যে ইয়াংগেস্ট অবস্থায় আসলে বলতে গেলে আমি আসলে নিজেকে কিভাবে দেখছি, এবং হচ্ছে নিজেকে না নিজেদেরকে কিভাবে দেখছি। তো সেটা দেখতে আমি ভাবছিলাম যে 02 ব্যাচ, আমরা হচ্ছে 09 ব্যাচ, এবং হচ্ছে আমাদের 7 বছরের যে গ্যাপ, তারপরে হচ্ছে আমরা বইটা যেটা হয় যে 7 বছর ধরে আমরা পড়েছিলাম, এবং পড়ার পরে হচ্ছে এটা আমি এখানে দেখাচ্ছিলাম আর যে টাইম লাইনের ব্যাপারটা, যে 2002, তারপর 2009 আমরা শুরু করলাম, এবং হচ্ছে 2016-তে হচ্ছে আমরা যারা যে ব্যাচটা তারা হচ্ছে পাশ করি, এবং তার পরবর্তীতে হচ্ছে আমি পার্সোনালি হচ্ছে এই যে যেটা প্র্যাকটিস এবং একাডেমি এটার সাথে কিছুটা জড়িত ছিলাম। এর পরবর্তীতে স্কুলিংয়ের পার্টটার পরে আবার হচ্ছে ব্যাক টু স্কুল, যে 1 বছরের জন্য হচ্ছে আমরা আবার মাস্টার্সের জন্য গিয়েছিলাম, এবং পরবর্তীতে আবার ব্যাক করলাম। সো কাইন্ড অফ হচ্ছে লার্নিং এবং আনলার্নিংটা এরকম একটা অবস্থা, যে 7 বছর ধরে যেটা স্কুলিংয়ে লার্ন করেছি, কাইন্ড অফ হচ্ছে হয়তো 7 বছর ধরে সেটাকে আনলার্ন করেছি, হয়তো বা না, সেটা হতে পারে যে সেটা হচ্ছে রিলার্ন করেছি বলতে পারি, অথবা হচ্ছে নতুন করে দেখেছি বলতে পারি। তো আর পরবর্তীতে হচ্ছে এখনো শিখছি, সেটাই দেখার চেষ্টা আর কি। সো একটু পরের স্লাইডটাতে যদি যাই, সো আমি ভাবছিলাম যে সহজে এই লার্নিং এবং আনলার্নিংটাকে আসলে আমরা কিভাবে দেখতে পারি। তো কিছু বাংলা সহজ শব্দ দিয়ে এই ফ্রেমওয়ার্কটাকে বোঝানোর চেষ্টা যখন করছি, তখন আমরা জানি যে ওই যে দেখে শেখা এবং ঠেকে শেখা, আমরা একটা প্রবচনের কথা শুনি। তো তার সাথে হচ্ছে ভাবছিলাম যে আরো কিছু মনে হয় আমাদের থাকে, কারণ আমরা যখন আসলে পাশ করার পরপর এই সমুদ্রটাতে এসে পড়ি, তখন হচ্ছে এই দেখে শেখার পর্যায়টাতে সবচেয়ে বেশি থাকি আমরা, যে আমরা কোনো একজনের সাথে মেন্টরশিপে কাজ করছি,
পরের অংশটাতে যদি একটু যান আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে মনে হয় খুব একটা পড়া যাচ্ছে না, আমি জাস্ট বলছি আর কি, যে দেখে শেখা বলতে আমরা যেটা বলছিলাম যে পাশ করার পর পর আমরা আসলে আহ, যাদের সাথে কাজ করি তারা আমাদের মেন্টর হিসেবে কাজ করছেন। তো এখানে মেন্টরশিপটা খুবই ইম্পর্টেন্ট, এবং হচ্ছে এমন হতে পারে যে আমি আমাদের ফ্রেন্ডদের সাথে অথবা আমরা কয়েকজন মিলে হয়তো কাজ করছি, সেই পিয়ার্সটা খুব ইম্পর্টেন্ট, সিনিয়র যারা কাজ করছেন তাদের কাজ। তো এটা হচ্ছে আমাদের আসলে শেখার একটা বড় ক্ষেত্র থাকে, কিংবা হচ্ছে যেটা শিখে এসেছি সেটা আবার নতুন করে দেখার একটা ক্ষেত্র থাকে। এবং এর চেয়ে আরেকটা বড় ক্ষেত্র থাকে যখন আমরা কাজ করতে যাই একেবারেই থিওরিটিক্যাল একটা প্ল্যাটফর্ম কিংবা হচ্ছে একাডেমিক একটা প্ল্যাটফর্ম থেকে দেখার পরে হঠাৎ করে যখন এই সরাসরি মাঠে নেমে পড়া, তখন হচ্ছে যতই নেট প্র্যাকটিস করে আসি না কেন, তো বলটা যখন ফেস করতে হয়, বলটা যখন করতে হয়, উইকেটে যখন নিতে হয় বা থ্রো করতে হয়, তখন আসলে আমরা অনেক সময় দেখা যায় কি যাদেরকে আমরা সরাসরি হয়তো শিক্ষক বলছি না, যে মেসন, যে কারিগর, যাদেরকে আমরা হচ্ছে কোনো ভেন্ডর কিংবা এদের সাথে আসলে আমরা যখন কাজ করতে যাই ওদের থেকে আমরা প্রচুর শিখি। সো আমার কাছে মনে হয় যে এই দেখে শেখার একটা বড় কারিগর আসলে তারাই। এবং এরপরে হচ্ছে ঠেকে শেখার একটা বিষয় থাকে, একেবারে আমরা কিছু জানি না তখন হচ্ছে যখন কোন একটা কাজে ওই যে নভিশ ভাবে নেমে পড়লাম এবং ভাবছি যে এটা মনে হয় আমরা জানি, একাডেমিতে শিখে এসেছি, সেটা দেখা গেল কি যে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে যেখানে প্রচুর পরিমাণ আমি কাজ করার পরে দেখা যাচ্ছে প্রচুর ভুল তৈরি হচ্ছে, অথবা হাই হাই এটা কিভাবে করতে হয় এটাই তো জানি না, এরকম একটা সিচুয়েশন হয়। সো ওই ঠেকায় পড়ে হচ্ছে তখন দেখা যায় হচ্ছে আমরা কিছু শিখতে থাকি। আরেকটা ব্যাপার থাকে হচ্ছে আমরা স্টুডিওতে যখনই সেটা একটা হাইপোথেটিক্যাল প্রজেক্ট কিংবা সাইট বেসড প্রজেক্টে আমরা যখন কাজ করি, তো সাইটে আসলে আসলে যে ব্যাপারটা ঘটে সেটা অনেক ক্ষেত্রেই একাডেমিক ক্ষেত্রে আমরা ধরে নেই যে সেটা আসলে একটু ধরে নেই ভাবে কাজটা করা হয় আর কি, যে ধরে নেই যে আসলে সাইটটা এরকম, অনেক ক্ষেত্রে এই ব্যাপারটা থাকে। এবং হচ্ছে অনেক দিন ধরে কাজটা হওয়া, অনেক দিন থেকে সাইটটাতে থাকা, সাইটটাকে সত্যিকারের হচ্ছে ওই কাদাটা হাতে লাগানো, যেতে গিয়ে হচ্ছে আহ, পানিটাতে কি হচ্ছে, সেখানে হচ্ছে আসলে গাছপালা কি হচ্ছে, এই জিনিসটা ব্যাপারটা আমরা তখন ভাবি যে এটা আসলে সম্ভবত যে থেকে শেখার একটা ব্যাপার থাকে। এবং আরেকটা ব্যাপার থাকে হচ্ছে আমার ক্ষেত্রে অন্তত যেটা হয়েছে যে যেহেতু হচ্ছে আমরা বইটা যখন পড়েছিলাম ঢাকা কেন্দ্রিক এক ধরনের পরিবেশের মধ্যে আমরা থেকেছি করেছি, যেটা আসলে পুরা বাংলাদেশের খুবই অল্প অংশ। সো আমার ক্ষেত্রে যেটা হলো যে আসলে যখনই কাজ করতে চেয়েছি, কাজ করতে শিখছি, তখন দেখা গেল কি যখনই আমরা সেন্টার থেকে কিছুটা দূরে যাচ্ছি এই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এবং এই লোকেশনের সাথে নিজেকে লোকেট করা এবং হচ্ছে ডিসলোকেট করা, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় বলে আমার কাছে মনে হয়, যে এতদিন যে প্ল্যাটফর্মে নিজেকে দেখে এসেছি সেখান থেকে ডিসলোকেট করা। আর হচ্ছে রেখে শেখা, এটা আমি হয়তো একটু একটা দুটো একটু কাজ দেখাতে পারি, যেটা দেখাতে খুবই লজ্জাবোধ করছি প্রথমত, কারণ হচ্ছে এতই চমৎকার আয়োজনের মাঝখানে নিজের কাজ দেখাতে হচ্ছে, যে স্লাইডটাতে ছিল দেখে হয়তো দেখাবো, বাট আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আচ্ছা, সো একটু যদি পরের স্লাইডটাতে যাই, এবং একটা জাস্ট আগের স্লাইডের একটা কথা একটু বলতে চাই, আগের স্লাইডটাতে একটু জাস্ট নিচে একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমরা যখন স্টুডিওতে কাজটা করি একটা নির্দিষ্ট 14 সপ্তাহ কিংবা হচ্ছে 3 মাস এরকম একটা সময়ের মধ্যে আসলে দেখা যায় আমাদের এই শেখার কাজটা শেষ করার একটা ব্যাপার থাকে। আমরা স্টুডেন্টদেরকে সবসময় বলি যে হ্যাঁ শেষ করো শেষ করো, কিন্তু এই পেস কিংবা মোশনের ব্যাপারটা আসলে প্র্যাকটিক্যাল যখন আমরা কাজ করতে যাচ্ছি তখন খুবই আলাদা। এবং এইটা কি স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলবো কি সেটা কিছুটা স্প্রিন্টের মতো, অর্থাৎ আমাকে আসলে 400 মিটার স্প্রিন্ট, 100 মিটার স্প্রিন্ট শেষ করতে হচ্ছে। এবং আমার মনে হয়েছে যে যখন আমরা কাজ করতে যাচ্ছি ব্যাপারটা তখন ম্যারাথনের মতো, এবং ম্যারাথনে আসলে উইনার নির্ধারিত হয় আসলে অন্যভাবে, এবং হচ্ছে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব টাইম লাইনে হয়তো দৌড়াতে পারলে, দেখতে পারলে, শিখতে পারলে সে হয়তো তার মতো করে আসলে তার যাত্রাটা কমপ্লিট কমপ্লিট না, বাট হচ্ছে একটা পর একটা ফেজে যেতে থাকবে। এবং রিলে রেসের মতো হয়তো সে তার জ্ঞানের বা নলেজের ভান্ডারটাকে একটা পর একটা হয়তো সে স্তর করে করে আগাচ্ছে। সো এই ঘটনাটা আমরা বলছিলাম, আমি বলার চেষ্টা করছিলাম যে এই যে দেখে থেকে থেকে রেখে, রেখের ব্যাপারটা কি সেটা হচ্ছে আবার সে একই কথা। আহ, অনেক কাজ আসে আমাদের কাছে যখন আমরা মাত্র পাশ করে আসি, যেখানে হচ্ছে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, তখন দেখা যায় কি কিছুটা কাজ হয়তো একটা পুরনো বাসা আছে, সেই বাসাটার হয়তো 90s-এর আমলে তৈরি করা, তার বিম কলাম তুলে ফেলেছে, ক্লায়েন্ট হচ্ছে হয়তো আর্কিটেক্টের কাজটা কি সেটা হয়তো জানে না, তখন হচ্ছে তিনি হয়তো বেশ কিছুটা কাজ করার পর আমাদের কাছে আসলেন।
তো যে ক্ষেত্রে আমরা এই ধরনের ক্লায়েন্টদেরকে আসলে ভয় পাই আমাদের যে নর্মাল প্র্যাকটিসটাতে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিছু করতে পারি কিনা সেটা স্টুডিও প্র্যাকটিসে একদমই শিখে অভ্যস্ত ছিলাম না। তো কয়েকটা কাজের সুবিধা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে কিছুটা শেখা বা দেখার চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা, পরের স্লাইডে যদি যাই, এবং মেন্টরশিপের কথা বলছিলাম এখানে, জাস্ট আমি আসলে আমার ক্ষেত্রে সবসময় আমি বলতে চাই যে যখনই আমরা কাজ করতে যাই, আহ, যার সাথে কাজ করছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আসলে আহ, তিনি আসলে গাইড হিসেবে কাজ করে, মোটিভেটর হিসেবে কাজ করে, যে যেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমি সবসময় বলি যে রাজীব আহমেদ, স্থপতি রাজীব আহমেদ, যিনি অকাল প্রয়াণে চলে গেছেন। তো বাট আসলে হচ্ছে তার কাজ এবং কথা দিয়ে সবসময় আমাদের মাঝে আছেন আর কি। তো আমি ভাইয়ের কথা এই জন্যই বলতে চাই কি, মনন ভাই, তেশা আপু ওনাদের সাথে কাজ করেছে যখন, বাট সেশনগুলো যখন আসলে আমরা দেখা যেত কি কাজ করতে করতে ভাইয়ের সাথে যে কথাগুলো হয়েছে, সেই কথাগুলা কোনো একটা কাজটা করতে গেলে আমার এখনো মনে আছে যে প্রথম যখন আমরা আসলে ওয়ার্কিং ড্রয়িং বিষয়ে কাজটা শিখছিলাম, তখন হচ্ছে এই যে নিদ্রা বিলাস প্রজেক্ট, সেই প্রজেক্টের হচ্ছে 10 ইঞ্চি ওয়ালটা 11 ইঞ্চি হচ্ছে সাইটের ওয়ালের হিসাবে। এবং ভাইয়া এটা এত মমতা এবং হচ্ছে এত মুগ্ধভাবে আমাকে ব্যাখ্যা করছিল যে আমি তার আগে আসলে কখনো ডিপার্টমেন্টের অনেক ক্ষেত্রে মোটিভেশন পেয়েছি, বাট আমার কাছে মনে হচ্ছিল আচ্ছা, আর্কিটেকচার ব্যাপারটাকে এভাবেও দেখা যেতে পারে। যে এবং একটা লোক আসলে একা বসে বসে সারা রাত বসে কাজ করতেছে, আমার কাছে এই ব্যাপারটা খুবই চমৎকার ছিল। এবং মনে হয়েছে যে এই মেন্টরশিপ একটা দুটো কথা হতে পারে, সেটা খুবই লেস ফিলোসফিক্যালও হতে পারে, কিন্তু তার সিনসিয়ারিটি, তার চাওয়া, তার ভালো লাগে, এটা আসলে অনেক সময় সংক্রমিত হওয়ার একটা ব্যাপার থাকে আর কি। সো যেটা আমি খুবই লাকি যে আসলে সেই সংক্রমণের মধ্যে পড়েছিলাম, তার মতো একটা মানুষের সাথে দেখা হয়েছিল। এবং সাথে হচ্ছে আমার যারা সতীর্থ ছিল, শুভ্র, আহ, নাবিলা আছে, ফেরদৌস আছে এখানে, এবং হচ্ছে গৌতম, এরকম সবার সাথে মিলে আমরা যখন কাজ করছিলাম তখন আসলে কিছু শেখার ব্যাপার ছিল আর কি। পরের স্লাইডে যদি যাই, আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এই ফোল্ডারটা একটু ছবি দেখাতে চাচ্ছিলাম, যে মনে হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যখন কাজ করি তখন হচ্ছে এই যে প্রপোজাল, বিল্ড, অনগোয়িং এবং ডিসকন্টিনিউড যে ফোল্ডারটা, এর মধ্যে ডিসকন্টিনিউড ফোল্ডারে যদি আমরা হিসাব করি, অন্তত আমার ক্ষেত্রে হলো হচ্ছে অনেক বড়, বিল্ডের পরিমাণ অল্প, প্রপোজালের পরিমাণও হয়তো কিছুটা আছে, অনগোয়িংও অতটা অল্প না। তো কিন্তু বারবারই যেটা মনে হয় যে যখনই পিছন দিকে ফিরে তাকাই, যে ডিসকন্টিনিউড ফোল্ডারগুলোর মধ্যে হয়তো আসলে শেখার পরিমাণটা অনেক বেশি হয়েছিল। যে একেবারে ওই ওই কাজটা হয়তো হয়নি, কিন্তু হচ্ছে ওটা করতে গিয়ে আসলে যে লার্নিংটা হয়েছে সেটাই আসলে হয়তো সবসময় থেকে যায় আর কি নিজের মধ্যে। যে পরের স্লাইডটাতে একটু যদি যাই, পরে আমি হচ্ছে যেটা বলছিলাম যে একটু ডিসলোকেটেড করে কাজ করার কিছুটা সুযোগ হয়েছে, হতে পারে হচ্ছে সেটা একেবারে যখন অফিসভাবে আমরা কাজ করতে যাই তখন ঢাকা কেন্দ্রিক কাজের বদলে আমরা আসলে বিকেন্দ্রিক কাজগুলোই বেশি পাই, যেটা হয়তো দেখা যায় যে মফস্বল শহর কিংবা হচ্ছে আরো একটু প্রত্যন্ত গ্রাম এরিয়া, কিংবা হচ্ছে শহর এবং গ্রামের মাঝামাঝি কোনো একটা জায়গা, এখানে হচ্ছে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং শেখার সুযোগ পেয়েছিলাম। পরের স্লাইডে যদি যাই, তো শুরুতে হচ্ছে আহ, এই যে সাইটটা দেখাচ্ছিলাম সেটা পরেরটাতে চলে যেতে পারে। এটা হচ্ছে নাইক্ষংছড়িতে আসলে আমরা একটা বিদ্যানন্দ যে প্রতিষ্ঠানটা আছে তাদের সাথে মিলে আমরা বাচ্চাদের জন্য একটা স্পেস ডিজাইন করেছিলাম, এবং এই ক্ষেত্রেও সেটা ওই যে রেখে শেখার কথা যেটা বলছিলাম তারও কিছুটা ব্যাপার ছিল। পরের স্লাইডে যদি যাই, একটু পরেরটাতে যাই ছবিটা দেখার আগে, ওনারা যখন আমাদের কাছে এসেছিল তখন হচ্ছে এই জায়গাটা পাহাড়ের বেশ উপরে, সোনাইছড়ি উপজেলাতে। এবং যেটা আপনারা হয়তো জানেন যে ইদানিংকালে পাহাড়ে অসম্ভব রকম পানির ক্রাইসিস তৈরি হচ্ছে বিকজ অফ দ্য মানে মাস প্ল্যান্টেশন, যে সেগুন ফরেস্ট প্রচুর হচ্ছে, যেটা লাভবান, অনেকেই হচ্ছে সেটা করছে, এবং সেটা করতে গিয়ে হচ্ছে পাহাড়ের পানির সোর্সটা প্রচুর পরিমাণে ডিস্টার্বটেড হচ্ছে। এবং এটা বেসিক্যালি হচ্ছে বিদ্যানন্দের একটা চাইল্ড হোম ছিল। পাহাড়ি যে বাচ্চারা আসলে বাবা নেই কিংবা মা নেই, তারা হচ্ছে এরকম 70 থেকে 80 জন বাচ্চাকে জন্য এই আশ্রমটা করেছিল আর কি। তো সেক্ষেত্রে ওরা যেটা করছিল যে যেহেতু পানির খুবই সমস্যা এবং বাচ্চাদের হচ্ছে অনেক নিচ থেকে পানিটা নিয়ে আসতে হয়, তখন হচ্ছে ওনারা একটা কাজ করলো আমাদেরকে ডাকার আগেই, যে পাহাড়ে একদম উপরে একটা বড় পানির ট্যাঙ্ক আমরা শহরে যেভাবে বানাই, যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, সেভাবে হচ্ছে তৈরি করে ফেলেছিল। এবং তৈরি করে ফেলার পরে যেটা হচ্ছে যে পাশের যে রাস্তাটা এটা অলরেডি ভেঙে পড়তে শুরু করেছে। এবং হচ্ছে তারা আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইখানে খুবই ফ্ল্যাট ল্যান্ড নেই, সো এতগুলা বাচ্চাকে একসাথে আসলে আহ, কোনো একটা অ্যাক্টিভিটি করানোর জায়গাও পাচ্ছিল না আর কি। পরেরটাতে যাই একটু, এটা দেখাচ্ছিলাম হচ্ছে যে ওই যে অনেক পাহাড়ের নিচ থেকে গিয়ে ওরা পানিটা নেয়, পরেরটাতে
এবং হচ্ছে দেখা যায় দিনের একটা সময় আসলে সব বাচ্চা ছোট ছোট, যেহেতু ওরা অনেকটা ক্যারি করতে পারে না, একটা ছোট্ট কলস বা কিছু নিয়ে হচ্ছে যাচ্ছে আর কি। পরেরটাতে যান। এবং নিচে গিয়ে হচ্ছে ওরা একটা জায়গায় বাঁধ দিয়েছে, সেখান থেকে হচ্ছে পানিগুলো কালেক্ট করে, এবং দিনের একটা বড় অংশ আসলে এখানে চলে যেত। তো এটা আমাদের জন্য খুবই অন্যরকম একটা অনুভূতি আর কি। আমরা তো হচ্ছে হ্যাঁ সাইট পেলাম, আমি হচ্ছে খুবই চমৎকার সেকশনে কাজ করব, এর ধরনের একটা টেন্ডেন্সি তো আমাদেরকে আসলে একাডেমিক যখন প্র্যাকটিসটা হয় তখন আপনা আপনি ঢুকে যায় বা সেলিব্রেটেড হয় আর কি। বাট ওখানে গিয়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে এই আর্কিটেকচার কিংবা স্থাপত্যের এই যে ভিজুয়ালসগুলো, এটা প্রবাবলি হচ্ছে অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট, বাট সম্ভবত সেটার চেয়েও আসলে আরো অনেক বড় বড় ইস্যু আছে যেটা আমরা আসলে লোকেট করতে পারছি কিনা। তো আমাদের নিজেদের মধ্যে এক ধরনের আনলার্নিং এবং লার্নিং কিনা যায় না, বাট আনলার্ন করার মতো একটা পরিস্থিতি তৈরি হয় আর কি। পরেরটাতে যাই। এবং আরেকটা বড় ব্যাপার হয়, যেটা আসলে আমাদের একাডেমিকে অনেক সময় আলোচনা আমরা বলি, কিন্তু অন্তত আমি হচ্ছে সেটা ফারাকটা কতটা বুঝতে পেরেছিলাম জানি না, যে এন্ড ইউজার এবং হচ্ছে ক্লায়েন্ট, অর্থের যিনি যোগানদাতা এবং হচ্ছে আসলে যিনি প্রান্ত ব্যবহারকারী, তাদের তফাৎটা কোথায় এখানে। আসলে যে বাচ্চাটার জন্য ভাবছি, তারা আসলে কিভাবে এই ব্যাপারটাকে দেখবে, এবং হচ্ছে যে এনজিও আসলে এটা করছে তারা ব্যাপারটা কিভাবে দেখবে। এনজিওরা কিন্তু একটা ব্যাপার অনেক ক্ষেত্রে থাকে, আমি একটু জেনারেলাইজ বলছি, যে সাকসেস স্টোরিটা খুব দ্রুত চায় আর কি। তো তার চেয়েও আসলে যে আরো অনেকগুলো ইস্যু নিয়ে কাজ হতে পারে, সেটা আসলে দেখা যায় যে এটা যিনি কাজ করবেন তাকে আসলে মনে হয় এই ব্যাপারটা নিয়ে কাজ করা বেশি উচিত। এবং আমরা আসলে প্রজেক্টটা বানাই আসলে প্রান্ত ব্যবহারকারীদের জন্য, তো সেই ব্যাপারটা নিয়ে আমরা বলছিলাম। তো যেটা হচ্ছে ওখানকার যে 70 কিংবা 80টা বাচ্চা আছে তাদের জন্য, রাদার দেন হচ্ছে আমি এনজিওর জন্য করছি, সেটা না আর কি। পরে যাই একটু। তো আমরা যেটা করেছিলাম যে আমরা ওই যে যেটা ভেবে গিয়েছিলাম সেখান থেকে আসলে ওখানে গিয়ে পুরোটাই চেঞ্জ হয়ে যায়, এবং হচ্ছে ওখানকার ওদের সাথে আমরা বসে আলোচনা করতে থাকি যে আসলে কি হতে পারে, এবং এখানে তো কোনো কাজ করার খুব একটা জায়গাই নেই, আসলে কিভাবে সেটা হতে পারে। এবং পরবর্তীতে আমরা ওদের থেকে সাজেশন নিয়ে, এবং পরের স্লাইডে যাই, এবং হচ্ছে বাচ্চাদের সাথে আমরা হচ্ছে বেশ কিছু, এবং এখানে আরেকটা বড় ব্যাপার ছিল কি, ভাষাগত একটা বড় তফাৎ ছিল আমাদের। যে ওরা হচ্ছে প্রথমত একটা ট্রমার সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, যে বাবা কিংবা মা কাউকে কি একজন নাই, কিংবা হচ্ছে অর্থকষ্টের কারণে এখানে আসছে, এবং ভাষাগত তফাতের কারণে ওরা আমাদের সাথে আসলে খুব একটা কথা বলতে আগ্রহী আগ্রহী হলেও কথা বলতে পারছিল না আর কি, এবং খুব দূরে দূরে থাকে। তো তখন হচ্ছে আমরা বলছিলাম যে ঠিক আছে, আমরা আসলে কোনো কাজ করতে আসি না, আমরা আসলে তোমাদের সাথে একটু আঁকাআঁকি করবো এরকম। এবং আমরাও ভাষা দিয়ে যে খুব বুঝাতে পারছি তা না, ওদের যারা লোকাল টিচার আছেন তারা হচ্ছে কথা বলছিল, আঁকাআঁকি করছিল। তো ওদেরকে পরে আমরা কিছু এই যে কিছু এরকম মানে চকলেট টকলেট এরকম কিছু করবো এরকম বলে হচ্ছে আমরা কিছু সেশন নেওয়ার চেষ্টা করি। এবং যেখানে আমরা দেখি যে ওরা আসলে সবসময় দেখা যায় কি তার বাড়ির ওখানে যে পাহাড়টা আছে, যে মাচাটা আছে, তো সেটা আঁকার চেষ্টা করছে। যে ওরা তো অল্প অল্প করে লিখতে পারে, তখন লিখছে যে মাচাং, নাচা, এই শব্দগুলো লিখছিল। পরের স্লাইডে যদি যাই একটু। তো ওই ধরনের ব্যাপারগুলো আছে, যে একটা মাচা হবে ওখানে, হচ্ছে ওরা উঠে খেলবে, এই ধরনের ব্যাপার স্যাপার আর কি। তো এই দুটার যখন আমরা দেখি, একটু পরেরটাতে যাই, তো পরে আমরা যেটা করি যে আসলে নিচে আমাদের যেটা সিচুয়েশনটা ছিল, যে রেসপন্সটা ইমিডিয়েট দরকার ছিল, পাহাড়টা অলরেডি ভেঙে যাচ্ছিল, তো আমরা ভাবছিলাম যে হোয়াট ইফ আমরা একটা বড় আহ, যে পানির যে ট্যাঙ্ক বা রিজার্ভার, সেটার বদলে আমরা আসলে একটা রিটেনিং ওয়াল ডিজাইন করি না কেন, যেটা আসলে ধাপে ধাপে এটাকে পানিটাকে ফিল্টার করবে, বৃষ্টির যে পানিটা হয় সেটাকে ধরেও রাখবে একটা লম্বা সময় ধরে, সেটা নিয়ে কাজ হতে পারে। আর উপরে যে প্ল্যাটফর্মটা, যেটা পাহাড়ের সাথে এই বেমানান যে শক্ত যে স্ট্রাকচারটা, সেটাকে আসলে কিছুটা হিউম্যানাইজ করবে, সেটাকে আসলে বাচ্চাদের জন্য কিছুটা ওদের যে ম্যাটেরিয়াল নলেজ, ওদের যে আসলে যেটা পরিচিত যে চেহারাটা, তার সাথে কিছুটা মেলবন্ধন করা যায় কিনা। তো এটা পরবর্তী আমরা মডেল বানিয়েছে, পরে একটু যাই। তার চেয়েও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে এখানে আসলে ওই যে ওয়ার্কিং ড্রয়িং এবং হচ্ছে খুব ডিটেলসে অনেক কিছু করে আমরা যে যে করার যে ব্যাপারটা, সেটার বদলে আমরা আসলে যেটা দেখেছিলাম, কারণ এখানে যারা মিস্ত্রি ওনারা আসলে এই প্রথাগত ঢাকাতে কিংবা হচ্ছে একটু বড় শহরগুলোতে আমরা যেভাবে কাজ করি তার সাথে অভ্যস্ত না, তখন মডেলটা অনেক বেশি হচ্ছে কমিউনিকেটিং আর কি। তখন আমরা সেটা নিয়ে কাজ করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে হয়তো আমরা ওয়ার্কিং ড্রয়িং ক্লাস কিংবা এই তখন পর্যন্ত যে কাজগুলো করেছি সেটার সাথে যে অভ্যস্ততা, তার সাথে এক ধরনের আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটু মনে হয় অন্যভাবে জিনিসটাকে দেখতে হবে, ভাবতে হবে। এবং তাতে দেখা যায় হচ্ছে ওরা অনেক বেশি মডেলটা যেহেতু ফিজিক্যালি এঙ্গেজিং, কথা বলতে পারে, ওটা নিয়ে হাত দেখিয়ে বলতে পারে যে এটা একটু বড় করেন, এটা একটু ছোট করেন, এটা তো আমরা আমাদের জন্য আমরা এটা বানাতে পারবো না, এই সাইজের আসলে বাঁশ পাওয়া যায় না, তো ইত্যাদি। তখন আলাপগুলো অনেক সহজ হয়, এবং হচ্ছে ভাষার ব্যবধানটা কিছুটা ঘুচে আসা আমরা একটা অংশ দেখতে পাই আর কি। পরে যাই। তো যেটা মজার ব্যাপার হচ্ছিল এর মধ্যে হচ্ছে, যখন আমরা এই যে যেটা বলছিলাম যে ধাপে ধাপে তার স্লোপের সাথে মিলিয়ে আমরা যখন এই
পানির যে আধারটা সেটা তৈরি করছিলাম, বাচ্চারা অলরেডি সেটাকে হচ্ছে টেরিটোরিয়ালাইজ করা শুরু করে। যে ওদের হচ্ছে ডাইনিং এরিয়া এরকম আলাদা ছিল না, ওরা দেখা যায় যে বৃষ্টির দিন না তো তো ওখানে বসে আসলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এরকম। পরে যান তো আরেকটা ব্যাপার ছিল হচ্ছে আমাদের একেবারে স্কুলগুলোতে কখনো আমরা কংক্রিট ব্রিক এই ধরনের অনেক কিছু নিয়ে তো সাধারণত বলি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখা যায় হচ্ছে একটা ব্যাপার থাকে আর কি যে এই ম্যাটেরিয়ালটা নলেজটা আমাদের ওখান থেকে শিখতে হয় আর কি। যাই পরে একটু আসলে সময়ের স্বল্পতার কারণে আমি একটু দ্রুত যাই, মনে হয় অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি, পরে যাই একটু। তো যেটা করে হচ্ছে যেটা ভালো লাগা ছিল যে যেটাই স্ট্রাকচার হচ্ছে না কেন তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে তার আসলে হাসি মুখগুলো আসলে সবচেয়ে বড় এখানকার পাওয়া ছিল, যে ওরা আসলে এটাকে আস্তে আস্তে করে নিজের মতো ব্যবহার করছে। পরে যান এবং হচ্ছে দেখা যায় হচ্ছে ওরা সবজি কাটার জন্য ব্যবহার করতেছে ওইটাকে আসলে নিজের মতো কখনো কখনো ক্লাস হচ্ছে, এরকম অনেক কিছুর মধ্যে আসলে চলে যায় আর কি। পরে পরে আচ্ছা ঠিক আছে, আর পরে চলে যাই। আর কতক্ষণ আছে? শেষ শেষ। আচ্ছা তো এটা আমি আসলে বেসিক্যালি দেখালাম যেটা যে আরো অনেকগুলো ব্যাপারে ছিল, কিন্তু আমার মনে হয় যে মানে আমরা সবাইকে নিয়ে দেখি, মানে আমার কাছে অন্তত এই এই সিচুয়েশনটা অনেক বেশি আলাদা একটা ব্যাপার ছিল, যেটা শিখছিলাম অফিসে, যেটা শিখছিলাম তার থেকে অনেক আলাদা একটা ইস্যুজ আর কি, যে আনলার্ন করার ব্যাপারটা যেটা বলছিলাম, যে ডিসলোকেট করা, ওখানে গিয়ে রিলোকেট করা, এবং হচ্ছে যা শিখে এসেছি প্রথাগত পদ্ধতি তাকে আবার কোশ্চেন করা। যেটা করেছি সেটা আসলে অনেক প্রশ্নবিদ্ধ এবং ওখানে অনেক কিছু কথা হতে পারে, বাট নিজের কাছে মনে হয়েছে যে এটা আমাকে একটা নতুন ওপেনিং দিতে পারে আর কি। আচ্ছা আমি মনে হয় পরের অংশে চলে যাই, অনেক সময় নিয়ে ফেলেছি সেজন্য দুঃখিত। আচ্ছা আমরা রাশেদকে একটু অনুরোধ করব এখন আমাদের আলোচনার টপিকে একটু বলার জন্য। তো সময়টা 15 মিনিট। ওকে। ধন্যবাদ। রাশেদ প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা তো আজকে একটা খুব আহ, অদ্ভুত সুন্দর একটা ক্রাউড, একটা মানে খুব সুন্দর একটা স্পেসে বসে আছি এবং খুব ভালো ভালো কিছু কথা বলতে হবে, এবং ভালো কথা বলতে একটু কঠিন হয়ে যাচ্ছে কারণ দুইটা শব্দ, লার্নিং আনলার্নিং নিয়ে ভাবছিলাম বলবো, সাথে একটা থার্ড একটা ওয়ার্ড নিয়ে আলাপ করবো, সেটা হচ্ছে হোপ। তো আনলার্নিং এর প্রথম যে কথাটা মাথায় আসছে সেটা হচ্ছে গিয়ে হিংসা। এটা আনলার্ন করা দরকার, কিন্তু ওটা করতে করতে আরেকটা বাংলা মনে আসলো পরশ্রী কাতরতা। মানে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস আমি ভাবছিলাম যে এই ফিলিংগুলো ঠিক এক্স্যাক্টলি ওটা না। আমার কাছে মনে হয় আমরা যারা একসাথে একই সময় কাজ করতেছি তাদের জন্য মানে তোমরা যখন ফিরে দেখছো, আমরা যখন পাশ থেকে দেখার বিষয়টা, ইটস এক্সট্রিমলি ক্রিটিক্যাল যে আসলে আহ, আমরা আসলে কোন সময়ে কারা একসাথে কাজ করছি, কিভাবে একজন আরেকজন আগিয়ে যাচ্ছে এবং সেখানে নিজেদেরকে আসলে কিভাবে ডেভেলপ করা যায়। তো আমি প্রথমে বলবো যে মানে এইটার আসলে প্রশংসা না করে পারা যাচ্ছে না, যেভাবে গুছানো হয়েছে, যেভাবে প্রতিটা প্রজেক্টের চিন্তা, এটার মানে ইনসেপশন, ওটার আর্কিটেকচারাল যে ইন্টেন্টটা যেভাবে করে ওরা গুছাইছে। আমার অনেক বেশি এক্সিবিশন দেখার সুযোগ হয়নি, কিন্তু এইটা আমার কাছে মনে হয় আজকের এই সময়ের অ্যাট পার, গ্লোবালি অ্যাট পার আমরা একটা জিনিস দেখছি যে বাংলাদেশের আর্কিটেকচারাল বেঞ্চমার্ক আসলে এটা এখন একটা টাইমের বেঞ্চমার্ক, যে একটা টিম 16 বছরের মধ্যে নিজেকে কতটা গুছিয়ে ফেলতে পারে এবং তাদের চিন্তার স্বচ্ছতা কতখানি থাকতে পারে, এটা কমেন্ডেবল। এরকম অনেকবার তালি দিতে ইচ্ছা করছিল, কিন্তু আসলে আমার মনে হয় এটা ডিজার্ভস হিউজ অ্যাপ্লজ, যে আসলে কিভাবে নিজেদেরকে আসলে শুধুমাত্র ইটস নট অ্যাবাউট কাজ আসছে কাজ করছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কেন কি করছি এবং কীভাবে করছি ওটাকে নিজেকে দেখার আগ্রহটা, এই এফোর্টটা আমরা কাজ করারই টাইম, কাজ ফ্যামিলি ম্যানেজ করতে পারি না, বাট দিস ইজ ক্রিটিক্যাল। সো আমি এখানে একটা জিনিস বলতে চাই যে যে ছোট্ট একটু গল্প দিয়ে, যে আমরা যখন আহ, এখানে আমি ধারণা অনেক স্টুডেন্টস আছে যারা একাডেমিতে আছে বা জাস্ট পাশ করে স্টার্ট করবে, বা এখন আমাদের বিভিন্ন টিমে আমরা আছি। তো আমার খেয়াল আছে আমরা যখন এই অল্প কয়েক বছর আগে যখন টেবিলের ওই পারে ছিলাম এবং এরকম এক্সিবিশনগুলোতে গেলে চোখ বড় করে দেখতাম যে মানে দ্য গুড ওল্ড ডেজ হ্যাভ অলরেডি পাস্ট, আমরা কোন দিকে যাচ্ছি কিছুই জানি না। তো ওইখানে আমার কাছে খেয়াল আছে মঙ্গলবারের সভা সালাউদ্দিন স্যার আছেন যারা অর্গানাইজ করতেন, ওইটা আমাদের জন্য একটা ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশনাল একটা প্ল্যাটফর্ম ছিল, যেখান থেকে আমরা দেখে ভাবতাম যে আসলে কই যাওয়া যেতে পারে বা কী করতে পারবো। নাও যখন রাজনকে দেখছি আমার কথা একটা জিনিস বারবার মনে হচ্ছিল যে মাসুদ ইসলাম স্যার যখন সংসদ ভবনের কাজ পেয়েছিল, উনি নিজে কাজটা না করে বাইরে থেকে মানে
দ্য মোস্ট ইম্পর্টেন্ট আর্কিটেক্টসদেরকে উনি চেষ্টা করেছে আনতে, কারণ উনি একটা বেঞ্চমার্ক তৈরি করতে চাচ্ছিল যেখানে উনি কাজ করতেছে। ওনার বেঞ্চমার্কটা কে ছিল? উনি যখন কাজ করছিল there was nobody else to challenge him or to push him or create a certain standard. তো ওনার জন্য প্রয়োজন ছিল ওই সময়ের ওয়ার্ল্ডের অনেককে আনা। আমরা ওইটারই ফলশ্রুতিতে আজকে দেখতে পাচ্ছি যে উই ডোন্ট নিড টু লুক আউটসাইড এনিমোর। আমাদের এই আমার ডানে বামে এবং সামনে যেখানে আছে, মানে আমার কাছে মনে হয় যে যে বেঞ্চমার্কটা আমরা অলরেডি অ্যাচিভ করছি, এইটাই আমাদের জন্য কিন্তু এখন একটা সাংঘাতিক জায়গা আগে যাওয়ার জন্য, একজন আরেকজনের দিকে দেখে। তো সেইটাকে বোঝার জন্য এবং আমাদের সেইটার থেকে ডিরেকশন পাওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যারা যে পর্যায়ে কাজ করতেছি নিজেদের কাজগুলোকে ক্রিটিক্যালি দেখা, ক্রিটিক্যালি শেয়ার করা এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে দিয়ে চলে যাওয়া, যাতে আগাতে থাকতে পারে। তো এই হোপের একটা জিনিস হচ্ছে গিয়ে যে ইয়েস, আমরা এখন ওইটা ফিল করার দরকার নেই যে কেউ আমাদেরকে বলবে যে এরা গ্লোবাল সাউথ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, দ্যাট ডাজেন্ট কি বলবো, ইটস ইরেলেভেন্ট রাইট নাও। আমরা উই আর এট আ পয়েন্ট যেখানে আমরা আমাদের সময়ে এবং আমাদের কনটেক্সটে আমরা আমাদের মতো করে হায়েস্ট এফোর্টে কাজ করছি। আমাদের একদম আমাদের থেকে অনেক ছোট রিজভি আছে এখানে, বেগরাপুর আছে, দিবুহের আছে, রাজনরা আছে, আবার ওইদিকে মেরিনা আপা আছে, যে আমাদের থ্রু আউট ডিফারেন্ট সেগমেন্টস আমাদের আর্কিটেকচারাল প্র্যাকটিস আজকে যে জায়গায় আছে সেটা একটা অসম্ভব পাওয়ারফুল জায়গা। এবং আমার কাছে মনে হয় যে টু বি আ প্র্যাকটিসিং আর্কিটেক্ট, এর থেকে ভালো সময় কয়বার ঘুরে ঘুরে আসবে একটা দেশে বলা খুব মুশকিল। বাট আই থিঙ্ক আই এম দ্য লাকিয়েস্ট টু বি এট দ্য বেস্ট পসিবল টাইম ইন আওয়ার ফিল্ড, যেখানে একটা ওভারঅল ইনথুজিয়াজম আছে নিজেদের কাজের ব্যাপারে। ইটস নট ড্রিভেন বাই commissions, it's not driven by scalability, but about there is this মানে মানে কি ডিফাইন না, কিন্তু আমাদের মধ্যে একটা সার্টেন সার্চ অলমোস্ট সবগুলো প্রজেক্টের টিমের মধ্যে আছে এবং সবাই সবারটা খুঁজতেছে। তো এইটা একটা মানে দারুণ হোপের জায়গা। এবং এইখান থেকে আমি যদি লার্নিংয়ের কথা বলি, রাজনদের প্রতিটা প্রজেক্টে প্ল্যান সেকশন এগুলো নিয়ে আমরা যাব না, স্পেসের যে আর্টিকুলেশন আছে আমার মধ্যে ওদের সবচেয়ে পাওয়ারফুল স্পেসটা আছে ওদের পার্টনারশিপের মধ্যে। আমি যদি আমার মেইন লার্নিংয়ের জায়গা বলি, যে চারটা মানে অসম্ভব আলাদা ইন্ডিভিজুয়াল, চারজন খুবই ডিফারেন্ট মানুষ সিনার্জি কিভাবে তৈরি করতে পারে, দুয়ে দুয়ে কিভাবে 5 হয়, দুয়ে দুয়ে কিভাবে 6 হয়, এইটা আমরা যারাই সমসাময়িক আছি আমার কাছে মনে হয় আমাদের সবচেয়ে বেশি শেখার বিষয় হচ্ছে গিয়ে যে কীভাবে আসলে ডিফারেন্সেস এক্সেলেন্স তৈরি করতে পারে। ডিফারেন্সকে এখানে আমরা যারা ক্রিয়েটিভরা থাকি একসাথে কাজ করতে গেলে প্রচুর নয়েজ হতে পারে, দ্বিমত হতে পারে, কিন্তু আমার যতটুকু কাছ থেকে দেখা যে ওদের সবচেয়ে বড় মানে আমার কাছে একটা পার্সোনাল লেভেল বেস্ট স্পেস ওরা যেটা ক্রিয়েট করতে পারছে, ইটস অলমোস্ট লাইক মিউজিক ইজ দেয়ার পার্টনারশিপ। অ্যান্ড আমরা যারা ছোটরা আছি সামনে নিজেরা ফার্ম তৈরি করতে চাই, একসাথে করতে চাই, মাথায় রাখতে হবে যে যদিও আর্কিটেকচারে একটা একটা ফেস হয় অনেকটা ব্যান্ডের মতো, এক একটা টিমের একটা ফেস তৈরি হয়ে যায়, বা ওয়েস্টার্ন মিডিয়া যেভাবে করে ইন্ডিভিজুয়ালকে হাইলাইট করতে চায়, আমার মনে হয় একটা আর্কিটেকচারাল প্র্যাকটিস ইজ অল অ্যাবাউট দ্য কোলাবোরেশন অ্যামং লট অফ ট্যালেন্টেড অ্যান্ড মানে ওয়েল ইন্টেন্ডেড পিপল। সেখানে টিমে এক একজন এক একটা স্তরে থাকে, কিন্তু আমরা যদি এই একটা টিমে বা একটা পারপাসে যদি সবাইকে সামহাও সেলিব্রেট করতে পারি, ডিফারেন্সেসগুলোকে অ্যাকোমোডেট করতে পারি, তাহলে এই ধরনের একটা এক্সিবিশন করা সম্ভব। এই ধরনের একটা এক্সিবিশন আর্কিটেকচারাল ড্রয়িং পারলে হয় না, বিল্ডিং বানাইতে পারলে হয় না, এটার জন্য লাগে পার্টনারশিপ অ্যান্ড এক্সট্রিম রেসপেক্ট অ্যামং ইচ আদার। অ্যান্ড দ্যাটস সামথিং আই উইশ আই ক্যান, আমি সিনসিয়ারলি চেষ্টা করবো ওদের SMS-গুলো পড়বো, ওরা কীভাবে কথা বলে, ঝগড়া কীভাবে করে, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড হাউ উই ক্যান ব্রিং আউট দ্য বেস্ট অ্যামং আউট অফ ইচ আদার। সো এইটা বলে আমি আর লম্বা করবো না, বাট আই থিঙ্ক মানে অনেস্টলি প্রচণ্ড হিংসা গাত্রদাহ অনেক কিছু হচ্ছে, but I can't thank you enough for doing this, because this is something that gives all of us hope. Thank you. রাশেদ, ওই অ্যাবাউট দ্য গাজওয়ালা আমরা মনে হয় সেশনের পরে বারান্দায় আলাপ করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। তো ওকে, তো ধন্যবাদ রাশেদ। আমরা এরপর পরে দীপু ভাইয়ের কাছে চলে যাব। দীপু ভাইকে একটু অনুরোধ করব বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট দিদারুল ইসলাম দীপু। তো আমি আজকে একটা বিষয়
আমি জানতাম না আসলে মানে কি টপিক নিয়ে তারা চিন্তা করতেছে আমাদের, শুধু একদম এই যে হেডলাইনটা ছিল যে লার্নিং আনলার্নিং। তো আমি রাজনকে ফোন দিলাম যে রাজন কী নিয়ে আমাদের কী কী কিছু দেখাতে হবে বা কীভাবে প্রেজেন্ট করতে হবে। তো ও শেয়ার করলো যে ভাই প্যারা নিয়েন না, আপনি আপনার মতো করে দেখেন এবং আপনার জার্নির কিছু পার্ট শেয়ার করলেন আর কি। তো আমরা প্রায় আমরা 2000 সালে বুয়েটে ঢুকি, আমাদের 2000 ব্যাচ। তো একটা ইন্টারেস্টিং টাইম, এবং আমরা এখানে যাদেরকে দেখছি বেশিরভাগই আমার ডানে বামে প্রায় সবাইকে আমি বুয়েটে পেয়েছি আর কি, আইদার সিনিয়র হিসেবে ওর পড়ছেন এই অবস্থায়। তো আমি আজকে যে বিষয়টা শেয়ার করব এটাতে আমাদের সমকালীন সময়ের মানুষজন এবং জুনিয়ররা হয়তো মানে আমি সিনিয়র মানুষজন কম এক্সপেক্ট করতেছি আর কি, এবং সিনিয়রদের কাছে মাফ চেয়ে নিয়ে আমি প্রেজেন্টেশনটা শুরু করতেছি। কারণ আমার আসলে আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের 5-1 একটা কোর্স থাকে যে সেমিনার, 5-2 থেকে তো আমরা ফাইনাল থিসিসটা করি। তো এই সেমিনার প্রজেক্টে আমি একটা টপিক নিয়ে কাজ করি, সেটা হচ্ছে যে ইয়াং প্রফেশনালস এন্টারিং ইনটু দ্য ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিতে যারা ঢুকতে যাচ্ছে মানে সামনে কাজ করবে, তো তারা আসলে কি পরিবেশ সেখানে পাচ্ছে। তো এটা একটা কনসার্ন ছিল, এবং আমার মাথায় কিছু একটা ঢুকলে এটা বের হয় না, মানে এটার একটা মানে রাস্তা না দেখা পর্যন্ত আর কি। তো এটা সিরিয়াসলি হিট করলো আমাকে, এবং আমি হলে থাকতাম, তো তার কারণে মানে প্রচুর সিনিয়র ভাইদেরকে আমি মানে ভাই আপু ওনাদের সাথে মেলামেশার সুযোগ হয়েছে, এবং আমরা তখন দেখতাম যে আসলে প্র্যাকটিসে একটা মানে কাজ হয়তো সুন্দর একটা সার্টেন লেভেলে হচ্ছে, কিন্তু আসলে মানুষ কাজ করতে যাবে ওই রকম প্র্যাকটিস বা ওই রকম মানে ফার্মের সংখ্যা একটু কমই আমরা শুনতাম আর কি। এবং ওয়ার্ক এনভায়রনমেন্ট নিয়েও একটা মানে কনসার্ন সবসময় ছিল, এটা এখনও আছে মোরলেস। বাট তো আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে স্টুডিওতে যে এনভায়রনমেন্টে কাজ করতে পছন্দ করেছি, যে ফ্রিডম নিয়ে মানে নিজের ক্রিয়েটিভ এন্ডেভারটাকে পুশ করার চেষ্টা করেছি, এবং আমাদেরকে ওইটাই শেখানো হয়েছে। তো ওই জায়গাটায় আমার মনে হয়েছে যে আসলে আমরা মানে আমি যে প্র্যাকটিসটা তৈরি করতে চাই বা আমি যেখানে কাজ করতে চাই ওখানেও আমি এটা এক্সপেক্ট করি। তো এই চিন্তা থেকে আমাদের মানে আমাদের নতুন একটা কিছু শুরু করার চিন্তা। এবং আমি পাশ করার পর আসলে কোথাও কাজ করতে যেতে মানে ভয়ই পাইতাম যে আসলে মানে ওখানে আমি আসলে কাজ করতে পারবো না, এরকম একটা আমার ছিলই। মানে আমি মানে অনেকগুলো ফার্ম, অনেকগুলো মানে মানে অপশান ছিল। তো একটা সময় গিয়ে আমাদের টিচার ছিলেন মাহমুদুল আনোয়ার রিয়াদ স্যার, তো ওনার কথা না বললেই না, উনি আগাগোড়া আমাদের আসলে গাইড করেছেন বিভিন্নভাবে এবং ইন্সপায়ার করেছেন। আজকে আমরা মানে অনেকেই যেখানে আছি এটার পিছনে হয়তো ওনার বড় একটা অবদান আছে আর কি। তো উনি এক সময় বললেন যে না, আমাকে আসলে মানে ইনফর্মালি আমি এর সাথে কাজ করতেছি, ওর সাথে কাজ করতেছি, এভাবে না করে ফর্মাল একটা জায়গায় একদম ফর্মাল একটা এনভায়রনমেন্টেও আমাকে কাজটা শিখতে হবে, যত সেটা আমার মানে কমফোর্টেবল না লাগুক। ঠিক আছে, তো আমি পরবর্তীতে অ্যাক্টিভ ফয়েজুল্লাহ ভলিউম 0 ওনাদের সাথে কাজ শুরু করি, এবং আমরা প্রায় তার আগে প্রায় 1.5 বছরের মতো ওনার সাথে আমি কাজ করে তারপরে নিজেরা শুরু করি। তার আগে ইন্ডিভিজুয়ালি আমি কয়েকজনের সাথে কাজ করেছিলাম 9 মান্থসের মতো। সো এর মানে হচ্ছে আমি প্রায় পাস করার পরে 2 ইয়ার্স প্লাস, 2 ইয়ার্স হয়তো 3-4 মান্থস পরে আমরা আমাদের নিজেদের এন্টিটিটা শুরু করি। এবং আমরা আসলে কাদেরকে নিয়ে শুরু করি, আমি আমার যে ফাউন্ডিং পার্টনার্স ছিল দিলুয়া ফেরদৌস শুভ্রা এবং মোয়াজ্জেম হোসেন রাসেল, তো দুইজন আমার মানে খুবই ক্লোজ মানুষ আর কি এবং ফ্রেন্ড। তো আমরা আসলে আমি মানে সবসময় এরকম, এটা আমার প্র্যাকটিসের সব জায়গায় আমি যাদের সাথে মানে কানেক্টেড থাকি তাদের সাথে কথা বলতে চাই, আমি একটা কন্ট্যাক্ট নাম্বারও আসলে বাড়াইতে চাই না। মানে এরকম একটা ব্যাপার আছে যে একজন একটা আমার সাথে কাজ করছে, কথা বলছে, তো ওর সব কাজ ওকে দিতে থাকো। মানে এটা আমার সাথে যারা মানে কাজ করছে ওরা জানে, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আসলে অনেক আমাদের। তো আমি 2009-এর শেষ দিকে আমাদের মানে ফর্মটির আনুষ্ঠানিক যাত্রাটা হয়, এবং আমি একটু কিছু স্লাইড শেয়ার করব। এটা আসলে আমাদের কাজের স্লাইড না, আমি আসলে কীভাবে এই টিমটা শুরু হয় এবং টিমটা এখন কোথায় আছে ওইটা একটু শেয়ার করা। আর এটার একটা কারণও আছে, কারণটা বলি, রাজনের সাথে আমার প্রচুর কনভারসেশন হয় এটা নিয়ে। তো রাজন জাস্ট মানে মানে SMS করে হঠাৎ করি যে আমি তো আসলে মানে খুব বেশি পাবলিকেশন বা এগুলোতে আমাদের তেমন কিছুই নাই, ফর্মটি সম্পর্কে মানে কিছু পাওয়া খুবই ডিফিকাল্ট অনলাইনে বা এতে আর কি, মিডিয়াতে, যেহেতু মানে আমি কোনো কিছুই আসলে সিগনিফিকেন্টলি শেয়ার করতে পছন্দ করি না। তার মধ্যেও দু একটা যখন কোথাও বের হয় তখন একটা SMS রাজনের কাছ থেকে পাই আর কি, যে ও একটা জিনিস করতো যে আসলে এই টিম আপনি কীভাবে বানাইছেন, মানে একটা আর কি জাস্ট এই একটা ছিল। তো
ওটা ছিল 2020-এ। আমাদের 2017-তে আমরা একটা প্রজেক্টের সাথে সম্পৃক্ত হই, পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের রিডেভেলপমেন্টের প্রজেক্ট। তো ওইটার 2020-এ গিয়ে এটার এগ্রিমেন্ট হয়, সরকারি প্রজেক্ট। প্রায় 3 বছর আমাদের মানে বিনা টাকা বিনা মানে এতে এগ্রিমেন্টেই আমাদের কাজ করতে হয়। তো ওইটার এগ্রিমেন্টে একটা ছবি পাবলিশ করার পরে ওইটা কোশ্চেন করছিল। তো যাই হোক, আমি আজকে মানে ওর এই কোশ্চেনটার একটা এর মতোই আমি একটু শেয়ার করব আমাদের টিমটা শুরু এবং যে কয়েকটা ছবি যেটা আজকেই জাস্ট বানানো, এই যে কিছুক্ষণ আগে এখানে আসার আগে। সো খুব ফর্মাল না, জাস্ট শেয়ার করবো যে আমাদের টিমের সিনার্জি এবং টিমটার জাস্ট একটু এভলিউশনের মতো জায়গা। তো আজকে আমাদের ডেফিনেটলি আমাদের কাজ দেখানোর উদ্দেশ্য এখানে না। তো আমরা যে কারণে এসেছি সেটা তো বুঝতেই পারছি, সেটা নিয়ে আমি হয়তো এটা সেদিকে আবার একটু বলবো যে ওদের কাজ এবং এটার নিয়ে আয়োজনটা নিয়ে এদিকে একটু দেখার জন্য মুকুল। তো এটা আমি শুরু স্লাইডে একটা স্কেচ দেখেছিলাম। তো আমি এটা আমাদের একটা প্রজেক্ট যেটা বলছিলাম, ওই প্রজেক্টের একদম ফার্স্ট স্কেচ। কোনো কারণে আমি খুব টুকরা একটা জায়গা স্কেচ দিয়ে এই প্রজেক্টটা শুরু করি। এটা পুরাতন ঢাকার একটা প্রজেক্ট। তো ওটার কারণটাই গেলাম না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমরা মানে আমি বিলিভ করি যেটা যে আমাদের বড় দাগের যে জিওগ্রাফিক লোকেশন এবং কালচার, সেটা আমাদের যেরকম প্রভাবিত করে, একেবারেই মানে স্থানিক ওই ইমিডিয়েটলি ওই স্পেসের স্টোরি, ওই স্পেসের কানেক্টেড লোকালিটি এবং ওইটার যে ইমিডিয়েট কনটেক্সট, সেটা মানে আরও মানে অনেক বেশি মানে ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর কি আর্কিটেকচারে। তো এটা আমার ওইরকম একটা চিন্তা থেকে করা, ওই জায়গাটায় নিড বা মেমোরি এটার সাথে কানেক্ট করে একটা কিছু। তো আমি যাই স্লাইডগুলোতে। এটা আমাদের 2000 এখানে 11 হয়তো লেখা, কিন্তু 2010-এর জানুয়ারির একটা ছবি। তো এটা টিমের মেম্বার দেখা যাচ্ছে যে এখানে আমার সাথে রাসেল, শুভ্রা দুজন আছে, আর সৈকত বড়ুয়া আরেকজন। তো আমরা 3 জন পার্টনার আর আরেকজন আছে টিমের। তখন আমরা এই 4 জন, আর আরেকজন মিসিং ছিল তারেক মোরাদ, এখানেও আছে উপস্থিত। তো এই 5 জনের টিম, এটা টিমের সবচেয়ে ছোট অবস্থা আর কি। এটা মানে ফর্মালি এক্সপ্রেস করার পরে এবং আমরা আইবির মাধ্যমে একটা কাজের সাথে সম্পৃক্ত হই। তো এটা আসলে আমি আর ছবি পাচ্ছিলাম না, আমাদের এই যে প্রাইজ গিভিং সেরেমনির একটা ছবি এখানে আছে। তো এরপরে হচ্ছে আমরা এটা আমাদের ধানমন্ডি 8 নম্বরে একটা অফিস ছিল। তো আর্কিটেক্টদের এটা খুব কষ্টের একটা জায়গা, যে আমাদের খুব সুন্দর করে আমরা একটা জায়গা গোছানোর পরে কয়েক বছর পরেই মানে সেই জায়গাটা ছাড়তে হয়, এবং আসলে ছাড়ার জন্য আমরা প্রিপেয়ার থাকি না, ওটার সাথে আমরা এতটাই কানেক্টেড হয়ে যাই। যেমন এই যে রাজেন্দ্র এত সুন্দর করে গুছাইছে, আমি জানি না যে এটা কোনোদিন ছাড়তে হবে কিনা ওদের। যদি বেটার হইতো যে এটা আসলে কিউব ইনসাইড মানে করতে পারতো আর কি, কারণ এটার সাথে তারা আসলে এতটাই মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। এটা আমাদের এই যে রেল লাইনের পাশে চায়ের আড্ডায় আরও অনেকেই আসতো আর কি, রাশেদকে দেখা যাচ্ছে, এনে আরও নাভিদ ওরাও আছে। তো এটা একটা মানে আসলে টিমের সিনার্জিটাই আমি শেয়ার করতে চাচ্ছি সবার সাথে, যে আসলে মানে হাউ উই আর কানেক্টেড। আমরা আসলেই মানে আমি অফিসের কখনোই জানি না অন্যরা কীভাবে বলবে, আমি আসলে মানে বস হিসেবে বা হিসেবে কখনো মানে ওইভাবে নিজেকে দেখেই নেই কখনো। এটা হোপফুলি অন্যরা আরও বললে বেটার। এটা 2017-এর একটা ছবি। আমরা যখন সাইট ভিজিটে যাই, তো আমরা একসাথে অনেক ঝাঁকের মতো চলি ফিরি, এরকম একটা ব্যাপার আছে। তো আমরা এরকম হয়েছে যে আমরা সাইট ভিজিটে গেছি, আসলে কম্পিটিশনের প্রজেক্টের ভিজিট আসলে সিগনিফিকেন্টলি এত নিয়ে যায় না। আমরা প্রায় 20-22 জন চলে গেছিলাম আর কি ওইটার ভিজিটে, এখানে সবাই নাই ওইখানে। এটা যে 2020-এর ছবিটা, যেটা নিয়ে এই রাজন একটা দিয়েছিল, এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং টিম নাই, এখানে শুধু আর্কিটেকচার টিমটা আমাদের। এবং আমরা 2020-এ করোনার মধ্যেই আমাদের এই একটা এগ্রিমেন্টটা সাইন হয় এবং আসলে কাজ ফর্মালি শুরু হয় আর কি। এটা আমাদের বিভিন্ন ট্রিপের ছবি। এটা বান্দরবান একটা ট্রিপ। এটা আমরা একটা ট্যুর দিলাম মেঘালয়, ইন্ডিয়ায়, সড়ক পথে গেছি আমরা। তো এটার ছবি। তো এটা টিমের একজন ক্যারিকেচার করে প্রত্যেকের ক্যারেক্টারটা নিয়ে একটা স্টুডিওর মধ্যে টাঙানো একটা ছবি। এটা টিমটা খুব রিসেন্ট সময়ের কাছাকাছি হবে। তারপরে এটা আমাদের বৈশাখ সেলিব্রেশনের একটা ছবি, আমাদের অফিসের পাশেই। যে কাজটা, এটা আমাদের কাজ না, ভিত্তির একটা কাজ, বাট আমাদের অফিসের পাশেই, আমরা আড্ডা দেওয়ার জন্য বা এর জন্য প্রায়ই যাই। তো এখানে একটা ছবি বৈশাখের। তো আমরা জাস্ট মোমেন্টসগুলো আমরা একসাথে শেয়ার করি, যাতে আসলে যেটা বলছিলাম আর কি, যে ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং কাজের জায়গাটা নিজের মতো হওয়া, নিজের মতো করা, ওইটার একটা
কনসার্ন মানে একেবারেই আমার ভিতরে আছে, যেটা আসলে আমি এর জন্য বলতেছি না, মানে এটা কাজের কোয়ালিটিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে আমি পুরোপুরি জানি না, বাট আমি চাইতাম যে না আসলে এটা ফার্স্ট থিং, দেন বাকি জিনিসগুলো অটোমেটিক হয়তো চলে আসবে বা আসতে পারে। এটা একটা কোনো একটা কম্পিটিশনের জমার শেষ মুহূর্তে, মানে সময় চলে যাচ্ছে, মডেলে সবাই ঝাঁপিয়ে পড়ে কাজ করতেছে। তারপর পাস, এটা আমাদের স্টুডিওর কিছু ছবি। তো বাই দিস টাইম আমাদের স্টুডিওতে বেশ কিছু ছোটো মেম্বারও চলে আসে, আমাদের প্রায় 5 জন মানে ছোটো বাচ্চা আছে যাদের জন্য আমরা একটা আমাদের ডে কেয়ারের মতো একটা স্পেস আছে। তো ওরা রেগুলারই আসে এবং একজনের বাবা এখানে জব করে, মা না, তো মা হয়তো অন্য জায়গায় জব করে, কিন্তু আমরা ওই স্পেসটা বা ওইটা রেখেছি আর কি। বাস, এটা অফিসের বিভিন্ন মোমেন্টস। এটা আমাদের এই যে কম্পিটিশনের সময় আমরা দেখা গেল যে একসাথে বসে মানে মানে আইডিয়েশনটা জেনারেট করা, এবং এটা একটা এক্সারসাইজ আমাদের ছিল, এটা প্রায় 2 বছর আগে পিআইসিসি সময়ে করা। তো তখন আমরা একটা কাজ করতেছিলাম যে আমি এটা আগে কখনো প্র্যাকটিস করি নাই, যে আমরা অনেকগুলো স্কিম ডেভেলপ করা, এক একজন এক একটা ডেভেলপ করবে এবং সে তার এটার মানে পজিটিভস গুলা বা নেগেটিভগুলো সবাই মিলে ডিসকাস করবো। তো এরকম একটা ছবি। এটা আমাদের জাস্ট একটা ওই কম্পিটিশনের সময়ের একটা ছবি। হঠাৎ করেই আমাদের নিচতলা একটা আগুন লাগার মতো ঘটনা হয় কম্পিটিশন জমার একদিন আগে। তো ওই মুহূর্তে আমরা খুবই ভয়ে ছিলাম যে আসলে আমাদেরকে ইভেন অফিসে ঢুকতে দিবে কিনা, ফায়ার সার্ভিসের লোকজন আসে, পুলিশ আসে, তারপর যাই হোক আমরা সামহাও অফিসে করে এবং জমাটা দিতে পারি আর কি, আমাদের আটকায় নেই, কিন্তু সামহাও আমরা ম্যানেজ করতে পারছি। এটা রাতের একটা ছবি আর কি, অনেক রাতে। তো আমরা ফার্স্ট, এটা আমরা এই যে দেখাচ্ছিলাম যে এই যে অফিসের ছোট শিশু যারা আর কি, তারা প্রায়ই দেখা যায় যে অফিসে ঘোরাফেরা করছে বা তাদের একটা স্পেসও আছে আর কি, তাদের ডেডিকেটেড স্পেস আছে, আবার পুরো অফিসেই আসলে ওরা একটা, আমার কাছে মনে হয় মানে শুরুর দিকে একটু ডিফিকাল্ট লাগতো, কিন্তু এখন খুবই কমন। ফর্মসিতে কেউ যদি যায় দেখা যাবে যে 1-2 জন মানে সবসময় দৌড়াচ্ছেই কোথাও না কোথাও। এখানে যে একটু প্রজেক্ট চলে আসলো আর কি, পরে বাস এটা নিয়ে কথা বলতে চাই না। আর আমাদের কিছু কাজে কয়েকটা ছবি জাস্ট রেখে দিয়েছি, মানে এগুলো আমাদের প্রোডাক্ট এবং শুরুর দিকের প্রজেক্ট, মানে যেটা আমাদের একটা ক্যাফে করা ছিল বনানীতে, এটার আমাদের কিছু ভালো লাগার কিছু ছবি। আর এইটা হচ্ছে আমাদের টিমের রিসেন্ট ছবি, একদমই আমরা 2025-এর মার্চের দিকে তোলা। এটা আমাদের এটাই প্রজেক্ট সুপারভিশন টিম সহ আমাদের যে ফুল টাইম সুপারভিশনটাও আমাদের এই প্রজেক্টের, তো এটা সহ আমাদের স্টুডিও এবং ইঞ্জিনিয়ারিং টিম মিলে একটা ফটোগ্রাফ। তো এইটা এখন মানে আমাদের যে মানে কারেন্ট ইভলিউশনটা জাস্ট শেয়ার করলাম আর কি। আর এই জায়গায় এসে আসলে আজকে তো আমাদের মানে কাজ দেখানোর দিন একেবারেই না। তো আমি শুরু থেকে নিচের ফ্লোরগুলো জাস্ট ঘুরে এই পর্যন্ত আসলাম। আসলে এতগুলা মানে প্রজেক্ট এত সুন্দর করে গোছানো, এটা রাশেদ এবং আনোয়ার আগেও বললো যে এটা আসলে একেবারেই আমি চিন্তা করতেছি যে আসলে ও কতদিন ধরে এটা করছে বা কীভাবে ম্যানেজ করলো। অলরেডি তো তাদের রানিং অনেক কাজের প্রেশার, আমরা জানি যে ওইটা সামলানোই কতটা ডিফিকাল্ট। তো এর মাঝে মানে যে প্র্যাকটিসের যে জায়গাটা নিয়ে মানে আমার কনসার্নটা ছিল, শুরুটা ছিল যে আমরা যদি এরকম প্র্যাকটিস করতে চাই যেখানে আসলে মানুষ কাজ করতে পারবে এবং এখান থেকে মানে আরও আর্কিটেক্টস তৈরি হবে, তো ওই জায়গাটা আমার আজকে এসে এখানে মানে খুবই ভালো লাগছে যে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের কনসার্নটাও ইম্পর্টেন্ট ছিল এবং রাজনরা আসলে এটা করেও দেখিয়েছে যে আসলে এরকম জায়গা অলরেডি হয়তো আমি বলবো যে অনেকগুলো তৈরি হয়েছে প্যারালালি, যেখানে অনেকেই বলতে পারবে যে আমি এখানে গিয়ে কাজ করবো, ওনার সাথে আমি কাজ শিখতে চাই, থাকতে চাই, বা তার ফিলোসফিক্যাল জার্নির সাথে সঙ্গী হবে, এরকম মানুষ হয়তো অনেক পাওয়া যাবে এখন। তো এই জন্যই শেয়ার করা আমাদেরও টিম বিল্ডিংটা, এবং একই সাথে প্যারালালি রাজনদের অনেক অভিনন্দন যে আসলে এই সুন্দর কাজটা এক্সিবিশনের জন্য, প্লাস হচ্ছে আমি বলবো যে অ্যাজ এ প্র্যাকটিস ওই কী বলবো ওই জায়গাটা তৈরি করার জন্য যে অনেক মানুষ আসলে এখানে মানে তাদের ইন্সপিরেশন খুঁজে পাবে, সে নিজে কাজ করতে আসুক, না আসলেও এখান থেকে দেখে শেখা, ওই জায়গাটা আমার মনে হয় তৈরি হয়েছে আর কি। তো ধন্যবাদ অনেক। ধন্যবাদ দিবু ভাই, তো সুন্দর করে বলার জন্য। তো এখানে দীপু ভাই যখন অফিস দেখাচ্ছিলেন, ওনার ইয়াগুলো দেখাচ্ছিলেন, তো এটা আমার একটা কথা মনে পড়লো, ওইটা একটু ছোট্ট করে শেয়ার করে দিই মাঝখান থেকে। সেটা হচ্ছে যে আমাদের টিমটা আমাদের জার্নি তো 2009 থেকে আসলে শুরু। তো
তো আমরা 4জন পার্টনার মিলে এটা শুরু করি। প্রথমে আমাদের 3জন ছিল, পরবর্তীতে আমাদের সাথে আরো একজন অ্যাড হয়, তো সব মিলে আমরা 4জন। তো 2009 যখন আমরা শুরু করি তখন আমরা 3জনই শুরু করেছিলাম। আমরা 3 বন্ধু মিলে শুরু করা। তো আমাদের শুরুটা ছিল আসলে সেন্ট্রাল রোডে 2টা রুমে, মানে এক রুমে আমরা থাকতাম, এক রুমে আমরা কাজ করতাম, মাঝখানে একটা টয়লেট ছিল। তো ওর পরে আসলে ওই মানে ওর পরবর্তী সময়টাতে আমরা তখন দিবু ভাইরা ওই ধানমন্ডির যে অফিসটার কথা বললেন ওনাদের, তখন ওনারা হচ্ছে সমসাময়িক ওই সময় ধানমন্ডির অফিসটাতে যাচ্ছিলেন, ধানমন্ডি 8 নম্বরে। তো আমাদের আমাদের স্পষ্টভাবেই মনে আছে, এবং এটা এখন স্বীকার করতে কোনো বাধা নাই, যে আমরা ওই 2 রুমের অফিসটা মানে তখন উঠেছিলাম আসলে বুয়েটের হল থেকে বের হওয়ার পরে সরাসরি বাসায় যাওয়াটা ডিফিকাল্ট, এটা ইম্পসিবল একটা ঘটনা। তো যে কারণে ওই বাফার জায়গাটা দরকার ছিল, যে সরাসরি বাসায় না গিয়ে একটু বাইরে থাকলাম, তারপর আস্তে আস্তে বাসায় ঢুকলাম। তো ওইরকমই একটা আমাদের চেষ্টা ছিল। তো এর পরবর্তীতে আমরা যখন অফিস শিফট করব, তখন আসলে আমাদের সামনে আসলে এক্সাম্পল কি ছিল, তখন আমরা আসলে ওই দীপু ভাইয়ের ওই অফিসটা যেটা ছিল ফর্ম 3 যে অফিসটা, তো ওই অফিসটাই আমাদের সামনে এক্সাম্পল ছিল। এবং ওইটাকে মাথায় রেখে আসলে আমরা পরবর্তী যখন আমরা আমাদের কলাবাগানের অফিসটাতে শিফট করলাম লেক সার্কাস, তো বেসিক্যালি আমাদের সামনে এক্সাম্পল ছিল ফর্ম 3 অফিসটা আর কি। তো এটা আজকে ওনার সামনে বললাম। ধন্যবাদ দীপু ভাই। তো এই পর্যায়ে আমি ইমরান ভাইকে অনুরোধ করব একটু কিছু বলার জন্য। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা। আহ, এটা একটা এক্সাইটিং এক্সপিরিয়েন্স। অনেক দিন পর ঢাকায় একটা অ্যামেজিং এক্সিবিশন দেখতেছি, সোললি অফ এ প্র্যাকটিস। আমি ওই রাজনের সাথে মনে হয় কথা হচ্ছিল, আমি যখন স্টিভেনের অফিসে কাজ করতাম তখন আমাদের একটা ক্রিসমাস পার্টি হইতো, মোস্টলি অফিসে হইতো, বাট ওর একটা স্পেস ছিল ব্রুকলিনে, হিউজ একটা বিল্ডিংয়ের 2টা ফ্লোর ওর রেন্ট করা বা ও পারচেস করা কিনা আমি জানি না, বাট ওখানে ওর যাবতীয় 30-40 বছরের সমস্ত মডেল ওখানে রাখা ছিল। তো আমাদের একটা ইভেন্ট ছিল ওখানে, যে ওখানে ক্রিসমাস পার্টিটা ওখানে হয়েছিল, সো দ্যাট ওটা একটা গ্যালারির মতো। সো হিউজ একটা ওর যে 40 বছর 30 বছরের যে এক্সিবিশন, সে কাজের সমস্ত মডেল ওখানে আমাদের দেখার সুযোগ হয়েছিল আর কি। তো ওদের এটা দেখে মনে হলো যে 40 বছর পর হয়তো ওদেরও এরকম একটা স্পেস লাগবে, ওদেরও হয়তো 40 বছর আই হোপ যে আরও বিউটিফুল কালেকশন থাকবে আর কি। এনিওয়ে, তো আমাকে রাজন বলছিল যে ওদের এই ইভেন্টে যখন ও প্রথম পাঠায়, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম মানে কি কথা বলবো, এটাতে প্রেমিস লাগবে তো, একটা বাউন্ডারি লাগবে তো, কারণ আমরা তো আর্কিটেক্টরা কখনো ইসরায়েল গাজায় চলে যাই, কখনো আবার কনজিয়াঙ্গুতে চলে যাবো, সো আমাদের একটা বাউন্ডারি লাগবে, প্রেমিস লাগবে, যে আমরা কোথায় কনভারসেশনটাকে লক করব। তো বললো যে আপনাদের যে লার্নিং আনলার্নিং প্রসেসটা এটা শেয়ার করবেন, মানে আমাদেরটা তো আছেই, বাট আপনারা যেভাবে কাজ করেন বা আপনাদের ওটা শেয়ার করবেন আর কি। তো আমার প্র্যাকটিস খুব ছোট, আমি অত প্রজেক্ট করি না, ওদের তো যে স্কেল বা ওটা করা হয় না। তো প্রথমত যেটা বলবো যে ব্যক্তিগতভাবে যদি বলি, আমি ছোট করে বলবো, সেটা হচ্ছে যে আমি যখন প্রথম বইটা পড়ার সুযোগ হয়, আমার আমলা ছিল একজন, তো উনি অসম্ভব আমাকে সাপোর্ট দিতেন আর কি। তো উনি একবার একটা প্রজেক্টে ওনার কাছে গেলাম, তো উনি বললো যে তুমি তাদাওয়ান্দর প্ল্যান দেখো, বিকজ এটা বিউটিফুল কম্পোজিশন দেখো। তো আমি ফার্স্ট ইয়ারে তখন ওনার কাছে একটা বই ছিল, ফটোকপি বই, সেটা আমিও ফটোকপি করলাম। তো প্রচুর প্রচুর আমি ওই প্ল্যানগুলো দেখছি এবং প্রচুর আঁকছি, এবং এমনও হয়েছে আমাকে যদি কেউ বলতো যে তাদাওয়ান্দর হরিউচি হাউসটার প্ল্যান আঁকো, আমি ইমিডিয়েটলি উইদাউট লুকিং এট ইট আমি 3টা ফ্লোর প্ল্যান এঁকে ফেলতে পারতাম। এরকম করে আমি প্রায় 40-50 বা 60টার মতো প্ল্যান আমার অলমোস্ট মুখস্থ ছিল, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কেল, মানে ওর যে ড্রয়িং কম্পোজিশনাল যে রিলেশনশিপ সেটা শেখার জন্য। তারপর এইভাবে চলতে চলতে থার্ড ইয়ারে যাওয়ার পর তখন আমার এক সিনিয়র আমাকে একটা বই দিল, থম মেইনের মরফোসিস। আমি দেখলাম যে অ্যামেজিং, এটা তো বিউটিফুল প্রেজেন্টেশন, মানে এটা তো দাদা অন্তরটার মধ্যে তো এটা নাই। তো এটা আবার একটা এক্সাইটমেন্ট ছিল, তখন আবার আস্তে আস্তে দাদা অন্ত ভুলে গেলাম। তারপর চলে গেলাম থম মেইনে, তো ওর প্ল্যানগুলো আমাকে অসম্ভব ভালো লাগতো, ওর প্রেজেন্টেশন, ওর কম্পোজিশন। তারপর ওটাই চললো অনেক দিন, অলমোস্ট 5th ইয়ার পর্যন্ত ওটাই চললো, মানে ওই ধরনের এক ধরনের গ্রামার, ওই ধরনের একটা অ্যাস্থেটিক্স, ওই ধরনের একটা ক্যারেক্টার মেকিংটার একটা অ্যাম্বিশন ছিল, মডেলে হোক বা যেভাবে পারছি, যে স্কিল সেট ছিল যা দিয়ে। তারপর চলে গেলাম বাইরে, বাইরে যাওয়ার পর ছিল লস্ট ফেজ আর কি, যেখানে সব মানে স্যানিটি সব কিছু হারাইলাম, মানে ওখানে এত ওভারওয়েলমিং ছিল যে জাস্ট ওই ফ্লোতে চলে গেলাম, যে আসলে মানে যাচ্ছি, বাট আমি ক্লুলেস যে আসলে কী জানতেছি, কী শিখতেছি। এনর্মাস অ্যামাউন্ট অফ মেটেরিয়ালস, তারপর এনর্মাস অ্যামাউন্ট অফ অপরচুনিটি,
ডিসকাশন, এগুলো অ্যাবসোলিউটলি আমি ক্লুলেস ছিলাম। বাট আমি যাচ্ছি, ফ্লোর মধ্যে যাচ্ছি। তারপর গেলাম স্টিভেনের অফিসে, সেখানে 2 বছর এক্সটেন্সিভ কাজ করা হলো। ওর যে কাজটা আমাকে করতে হতো সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট ছিল তখন, হিউজ, একটা 30 লক্ষ স্কোয়ার ফিটের একটা বিল্ডিং। ওটার আস্ত 3D মডেলটা আমি ম্যানেজ করতাম। ফলে হয় কি যে বেইজিং অফিস, নিউ ইয়র্ক অফিস মিলে আমার যে মডেলিংটা হতো ওটার সমস্ত ড্রয়িংগুলো আমি দিতাম, ওখান থেকে কেটে কেটে দিতাম। সো ওটার মধ্যে মিলিমিটার প্রিসিশনেও ভুল করা যাবে না। সো দ্যাট ওয়াজ দ্য মানে প্রেশার আই হ্যাড। তো ওইটা ওর ওই প্রজেক্টের 3টা পকেট ছিল, মানে স্কাই লবির মতো করে 3টা পকেট ছিল। ওখানে 3জন আর্টিস্টের কাজ, আর্টিস্ট মানে 3জনের কাজ থাকবে, একটা ডিসপ্লে থাকবে বিল্ডিংয়ের মধ্যেই 3টা পকেট। একটা ছিল স্টিভেন নিজে করবে, আরেকটা ছিল লেবিয়াস উডস একটা প্রজেক্ট করবে, আরেকটা ছিল আইওয়ে একটা প্রজেক্ট করবে। তো স্টিভেনটার কাজটা পড়ছে আমার উপর। আর লেবিয়াসের প্র্যাকটিস ছিল খুবই ছোট। লেবিয়াস ও তো পড়াইতো মোস্টলি, তো ওর একটা ড্রয়িং করছিল, ওর ড্রয়িংটা আবার আমাকে দিছে যে এটা তুমি 3D মডেল করো, তোমাদের মডেল এটা বসাও। তো তখন যেটা হলো যে যেহেতু উনি আঁকছে, ওনারা অসম্ভব সুন্দর লেবিয়াসের ড্রয়িং, মানে আমি জানি না, এটা আমি ফরচুনেট যে আমি নিজে হাতে দেখছি, ওনার সাথে কথা বলছি, এবং আমি ওটা ধরে ধরে ওনার উনি অসম্ভব প্রিসাইজ হাতে ড্রয়িং করতো, অসম্ভব, আমি কাছ থেকে দেখা। উনি প্ল্যান, সেকশন, এলিভেশন, একটা আপনার কেউ দেখতে পারলে, দেখতে চাইলে দেখতে পারবেন, ওটা লেবিয়াসের ওই প্রজেক্টটা বানানো হয়েছিল। তো ওটার সমস্ত ড্রয়িংগুলো আমরা অফিস থেকে সাপোর্ট দিতাম, সেটা আমি দিতাম। আর স্টিভেনেরটা যেটা করছিল, স্টিভেন একটা ওই প্যাভিলিয়নে আমাকে একদিন একটা সকালবেলা এসে বললো, একটা ওয়াটার কালার দিল, বললো যে এটা একটা প্ল্যান, এটা একটা এলিভেশন, তুমি এটা বানাও। তো আমি পুরা ক্লুলেস যে আমি একটা প্ল্যান থেকে, ওটা একটা খুব আরবিট্রারি জিওমেট্রি ছিল, এই প্ল্যান এবং এই এলিভেশন থেকে আমি বাকি 4টা এলিভেশন কীভাবে আঁকবো, আমাকে তো ওগুলো দেয় না, ওগুলো তো এমন না যে স্কোয়ার বা কিছু একটা। এইটা আমাকে প্রচণ্ড প্রচণ্ড মানে স্লিপলেস নাইট গেছে। তো যেটা বলার চেষ্টা করতেছি এতক্ষণ, যে এরপর যখন চলে আসি, এই যে 3টা জিনিস একটা শিখলাম, তাদাওয়ান্দ দিয়ে শুরু করলাম, দেন আবার তাদাওয়ান্দকে ছাড়লাম, আবার থমমেনকে ধরলাম, থমমেনকে ছাড়লাম, তারপর স্টিভেন অ্যাবসোলিউটলি আমার মধ্যে, মানে ওর ফর্মগুলা বা ওর জিওমেট্রিগুলা মানে এক ধরনের হাতের মধ্যে চলে আসছে। এখন এটাকে আমি আবার ছাড়তে চাই, এখন কিভাবে ছাড়বো, তাহলে আমার তো একটা নতুন কিছু লাগবে। তো সেই নতুনটা কিছু, তখন আমি আর চিন্তা করলাম যে আমি আর নতুন কিছু আনলার্ন করতে চাই, মানে নতুন কিছু কাউকে অ্যাঙ্কর করতে চাই না। রাদার আমি চাই যে যা শিখছি সেটাকে আমি নতুন কিভাবে ফ্রেমওয়ার্কে আমি ঢুকাবো, নতুন কোনো লজিক্যাল একটা বা একটা ইন্টেলেকচুয়াল ডিসকোর্সে আমি কিভাবে আনতে পারি। তারপর থেকে আমার ব্যক্তিগত জার্নি শুরু। তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে লার্নিং আনলার্নিং এর মধ্যে আনলার্নিং আসলে হয় না। আমি যেটা বলবো, মানে আমরা যখন কোনো কিছু লার্ন করি, এটা আসলে আমি আর প্রিভিয়াস স্টেটে ফিরে যেতে পাই না, আসলে কোনোভাবেই সম্ভব না, ইম্পসিবল। আমি হয়তোবা রিফাইন করতে পারি, আমি ইভলভ হই, বাট আমি আসলে আনলার্ন করতে পারি না, কারণ এটা ডিপ ইনসাইড, ডিপ স্ট্রাকচারে এমবেডেড হয়ে যায় আমার এই লার্নিংটা। বাট আমি কনশাস থাকতে পারি। তো এইটা এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা পর্যায়ে এসে যখন নাকি নিজের ওই যে ইন্টেলেকচুয়াল ফ্রেমওয়ার্কে এটাকে ঢুকাইতে চাই বা এটাকে একটা ডিসকোর্সে ফেলতে চাই, সেটার জন্য তাহলে আমার কী লাগবে, এত এত নলেজ যে আমি এক্সপোজড হইলাম বা এত কিছু জানলাম, এটার একটা চ্যালেঞ্জ ফিল করলাম যে এটাকে তাহলে আমি স্ট্রাকচার করবো, এটা গুছাবো কীভাবে। নলেজ গুছানোটা মনে হচ্ছে যে একটা বার্ডেন হয়ে যাচ্ছে। নলেজকে তো গুছাইতে হবে, নাহলে আমি 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 কোথায় আসলে আমার ডটটা রাখতেছি বা আমি কোন ডিসকোর্সটা অফার করতেছি সেটা আমি অ্যাবসলিউটলি ক্লুলেস। তখন আমি বেশ পড়াশোনা করতে হলো, এবং আমি ব্যক্তিগত কারণে, আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি প্রায় 2 থেকে 3 বছর আবার ব্রেক নিলাম, আর্কিটেকচার করিনি। এটা আমি হয়তো অ্যাফোর্ড করতে পারছি আমার সার্কামস্ট্যান্সের জন্য, বাট হয়তো আর কেউ পারবে সেটা জানি না। বাট আমি বলছি আমার এটা নিতে হয়েছে, লিটারালি নিতে হয়েছে, জাস্ট টু রিক্যালিব্রেশন প্রসেসের জন্য, যে আমি আসলে এই ডিসকোর্সের প্রেমিসটা কি, আমি আসলে কি করতে চাই বা কেন করতে চাই। তো সেখানে আমার তখন পড়াশোনা করা লাগলো, পড়াশোনা, পুরোনো ম্যাটেরিয়ালগুলো আবার দেখাশোনা করা লাগলো। একটা ছিল যে লাইক এই প্রবলেমটা খুব সম্ভবত অনেক আগে অ্যারিস্টটল, প্লেটোদের সময় ছিল। কীরকম, ওনারা যেমন ওই সময় যে নলেজ প্রডিউস হচ্ছে, ওনারা ডেফিনেটলি এটার একটা আর্জ ফিল করছেন যে এই নলেজটাকে আমরা গুছাবো কীভাবে। তখন ওনারা কিন্তু 3টা নামে গুছাইছিল, যেটুকু আমার মনে পড়ে। একটা হচ্ছে ট্রু, গুড, বিউটিফুল। তার মানে এই 3টা নামে ওনাদেরকে নলেজটা গুছাইতে হয়েছে, সো দ্যাট ওনারা এটাকে একটা ক্যাটাগরাইজেশন করতে পারে। ক্যাটাগরাইজেশন না করলে আমি কোরিলেট করতে পারি না। তারপর এটা অনেক দিন এসে হয়তো হেগেল, কান্টরা এসে হয়তো বললো যে এটা পিওর রিজন, প্র্যাকটিক্যাল রিজন এবং জাজমেন্ট। ওনারা ওই 3টাকে উনি 3টা নতুন নমেনক্লেচারে সাজাইলেন, যে এটা এই রিজনিং এর পয়েন্ট অফ ভিউ থেকে। তারপর শেষে এসে আমরা তো জানি গত শতাব্দীতে বা টেরিদারা যেটা করলো, যে সায়েন্স, আর্টস এবং ফিলসফি। তখন আমার মনে হলো যে তার মানে ব্রডার সেন্সে এই 3টা নলেজ ব্রাঞ্চে আমরা সাজাই, আসলে সমস্ত জ্ঞানকে সাজাই।
তাহলে আর্কিটেকচার এখানে কোথায় বিলং করে? আমি একটু পিছন থেকে আসছি আমার আমার নিজের জানার জন্য। আমি যেটা বললাম যে এটা প্রেমিসটা কি? প্রেমিসটা বোঝার জন্য আমার আমার খুব প্রয়োজন হয়েছিল যে আদারওয়াইজ আমি ঠিক কোরিলেট করতে পারতেছিলাম না। আমি আসলে কোথায় আমি অ্যাঙ্করিংটা করব? তো আর্কিটেকচার আসলে ঠিক সায়েন্সেও পড়ে না, আর্টেও পড়ে না, ফিলসফিতেও পড়ে না। অলওয়েজ ইন বিটুইন জায়গায় পড়তেছে। তাহলে আর্কিটেকচারকে আমি তাহলে এই যে ইন বিটুইন জায়গায় পড়তেছে এটা আমি ডিফাইন করলাম। তারপরেরটা কি? তারপর আমি এখানে কোন ডিসকোর্সটা যেতে পারি? তখন যেটা বললাম যে আমি খুব ব্রিফলি বলতেছি যে এই এন্টায়ার যে আমাদের যত হিস্ট্রি, আর্কিটেকচারাল হিস্ট্রি, ডিসকোর্স সেখানে আমি চিন্তা করলাম যে আমাদের আমাদের যে ডিসকোর্সের যে স্পেকট্রামটা যদি আমি এই মাথা থেকে এই মাথা যদি যাই, আমরা কি, কি নিয়ে আলোচনা করি? সেখানে আমি তাইলে আমার যে কাজগুলা যেটাই করছি বিল এটাকে আমি যদি ওখানে কিভাবে আমি আসলে মানে দেখতে পারি আমি কোথায় আমার এমফেসিসটা চলে গেছে, আবার কোথায় আমি কোথায় আমি এমফেসিসটা দিই নাই, কোথায় আমার উইকনেসটা আছে। তাহলে এই আনলার্নিংটা যেটা ওরা বলতেছিল যে আনলার্ন তো না আসলে জিনিসটা আমি কোথায় আমি এমফেসিসটা দিব, কোথায় এমফেসিসটা দিব না, এবং কিভাবে আমি ফার্দার ইভলভ করব, কিভাবে আমি আরেকজনের সাথে কোরিলেট করব। তো সেইটার জন্য আমার তখন আমি বললাম যে আমার জন্য কিছু খুব ইম্পর্টেন্ট হয় যদি কিছু চেক লিস্ট থাকে। যেমন একটা যেমন চেক লিস্ট ছিল, আমি আমার বন্ধু মহলে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের এক প্রফেসর ছিল, উনি বলতো যে 60টা একটা ক্লায়েন্ট যখন আসে, একটা সার্ভিস ক্লায়েন্ট যখন কোনো সার্ভিস নিতে চায়, সে মূলত 60টা জিনিসের বাইরে কিছু চায় না। সেটা কি কি হতে পারে? একটা কোড, আমরা কি কোড মেনে বিল্ডিংটা করতেছি কিনা, এটা হচ্ছে কস্ট, আমরা কি কস্ট এফেক্টিভ বিল্ডিংটা করতেছি কিনা, একটা হচ্ছে কনভিনিয়েন্স, বিল্ডিংটা কনভিনিয়েন্ট হচ্ছে কিনা, একটা হচ্ছে প্রাইড, এছাড়া বিল্ডিংটাকে তাকে প্রাইড ফিল করায় কিনা, তাকে প্লেজার দিচ্ছে কিনা, তাকে ফ্যামিলিয়ারিটি দিচ্ছে কিনা। ফ্যামিলিয়ারিটি হচ্ছে তাকে সে এমন কোনো জিনিস সে তাকে যদি অফার করি আমরা, তাহলে সেটা সে আবার নাও নিতে পারে। তাহলে তাকে ফ্যামিলিয়ার একটা ওয়ার্ল্ডে আমার বিলং করতে হয়, বা অনেক সময় এটাকে অনেকে করে না। তার মানে এই 60টার বাইরে একটা ক্লায়েন্ট কখনোই কিছু চায় না। তাহলে উনি বলতেছিল আমার প্রফেসর যে আর্কিটেকচার শুরু হয় ঠিক 7 নম্বরের পরে। তাহলে এটা মানে কি? তাহলে আমি তাহলে এই 7টা তো আমাকে বাই ডিফল্ট এজ অ্যান আর্কিটেক্ট দিতেই হবে। তাহলে আমি 7 নম্বরের পরের পয়েন্টটা কি হতে পারে? তো দ্যাট ইজ মাই চেক পয়েন্ট, যেটা দিয়ে আমি অলওয়েজ ক্রস চেক করে নিই যে আমি 7টার বাইরে আমার আর্কিটেকচারাল ডিসকোর্সে বা আর্কিটেকচারাল ডিসিপ্লিনকে আমি কি অফার করতেছি। সেটা আমার একটা চেক পয়েন্ট। এটা আমি বলতেছি আমার লার্নিং প্রসেসটাকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি মেইনলি। দেন এরপর আসলো যে আচ্ছা ঠিক আছে আর কি হইতে পারে? তাহলে আমি আমার আর্কিটেকচার যেটা আমি অফার করব সেটাকে কিভাবে একজন অ্যাসেস করবে? অ্যাসেসমেন্ট টেকনিকটা কি হবে? অ্যাসেসমেন্ট টেকনিকটা আমি তখন দেখলাম যে এটা হইতে পারে 4টা। একটা হচ্ছে যে আমি কি মেটাফিজিক্যাল কোয়েশ্চেন করবে এই প্রজেক্টটাকে? নাকি এটাকে সায়েন্টিফিক কোয়েশ্চেন করবে এই প্রজেক্টটাকে? নাকি এটাকে পারফরমেটিভ কোয়েশ্চেন করবে? নাকি এটাকে আমরা স্ক্যার্স রিসোর্স যেটা আমরা এখন সাস্টেনেবিলিটি, এই 4টা। তার মানে এই 4টা লেন্সে আমার প্রজেক্টটাকে দেখা যেতে পারে। তাহলে এই 4টা লেন্সের মধ্যে আমারটা কিভাবে দেখবে? আমার প্রজেক্টটাকে কি পারফরমেটিভ দেখবে নাকি এটাকে ক্লাইমেট সেন্সিটিভ? কারণ আমি এটা কেন বলতেছি, কারণ আমরা অনেক সময় কি মাখায় ফেলি। আমি দেখলাম যে আমরা ওর এই কাজটা যদি আমি অ্যাসেস করতে যাই, একে আমি একটা লেন্সে দেখতে পারি, বাট আরেকটা লেন্সে তো আরেকজন দেখতে পারে। তাহলে এই অ্যাসেসমেন্ট এটা এটা একটা পার্টি, ওর হয়তো একটা অ্যাম্বিশন থাকতে পারে যে আমি এই লেন্সে কাজটা করছি। তাহলে আমি কি করব? বাকি 3টাকে বাদ দিয়ে ওই লেন্সে এটাকে ইভ্যালুয়েট করবো, বা এটাকে অ্যাপ্রিশিয়েট করবো, এটাকে ডিকোড করবো। কিন্তু আমি যদি অন্য লেন্সে দেখতে থাকি তাহলে এটা এক ধরনের ইনজাস্টিস হয় প্রজেক্টের প্রতি। সো সেজন্য আমার মনে হচ্ছে যে তাহলে আমি এক ধরনের প্রেমিস আমাকে দিতে হবে, যে প্রেমিস দিয়ে আমি আসলে কাজটাকে গাইডলাইন দিব যে আমার আমার অ্যাপ্রোচটা, আমার মেথডটা কি, আমার মেথডে আমি এটাকে এখানে আমি যা বলতেছি এগুলো অনেকটা মানে একাডেমিক শোনাবে, বাট এটা দিস ইজ দ্য প্রসেস দ্যাট আই বিন গোয়িং থ্রু, এবং সেটাই আমি হয়তো আজকে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এইটার কেন বললাম যে আমার জন্য এই যে টোটকা বলি আমরা এগুলো অনেক সময়, যে কিছু চেক পয়েন্ট, যে এই চেক পয়েন্টের এগেনস্টে আমি আর্কিটেকচারকে দেখতে চাই। তাহলে হয় কি আমার আমার জার্নিটার মধ্যে এক ধরনের গ্রিপ থাকে, আমার জার্নিটার আমি আরেকজনের সাথে রিলেট করতে পারি, আমি হিস্টোরিক্যালি কানেক্ট করতে পারি। তারপর আমি যেটা একটু আগে বলতেছিলাম যে আমাদের যে হোল ডিসকোর্স হয়, ডিসিপ্লিনারি ডিসকোর্স যেটা হয়, আমি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি না, বা কাস্টমার বা মার্কেট ড্রিভেন কথা বলতেছি না, আমি বলছি যে আমাদের ডিসকোর্স যেটা হয় সেখানে আমরা কি কি নিয়ে আসলে আলোচনা করি, আমরা আসলে করিটা কি। এগুলা এগেন আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন, সেগুলো আমি শেয়ার করতেছি। তাহলে আমরা কি কি আলোচনা করি? আমরা মূলত করি এটা এটা আমরা অ্যানালাইসিস করি, যে কোনো একটা কন্ডিশনকে আমরা অ্যানালাইজ করি, এটা সাইট হোক, এটা সাইন্টিফিক্যালি হোক, যেভাবে হোক আমরা অ্যানালাইজ করি, কিছু ডাটা থাকে আমাদের কাছে। তারপর আমরা কি করি, এটাকে আমরা অ্যানালাইসিসের পর আমরা কনসেপচুয়ালাইজ করি, আমরা কি কি কনসেপচুয়ালাইজ করতে পারি, আমরা কিভাবে করি, আমাদের একজনের এক মেথড থাকে, একভাবে অ্যাপ্রোচ করি আমরা। দেন আসি আমরা এটা রিপ্রেজেন্ট করি, আমরা আসলে যে কোনো এটা ফিজিক্যাল ফর্মে হোক বা মডেল ফর্মে হোক, যেভাবে হোক রিয়েল সেন্সে আমরা এটাকে রিপ্রেজেন্ট করি। মূলত আমরা এই 3টা কাজই করি। এই 3টা কাজ করতে গেলে আমাদের কি কি কন্ডিশনগুলোকে জানতে হয়। একটা হচ্ছে আমরা গিভেন সেট অফ সার্কামস্ট্যান্সে কাজ করি। একটা হচ্ছে আমাদের গিভেন থাকে কি সাইট থাকে, একটা কনটেক্সট থাকে, একটা হচ্ছে প্রোগ্রাম থাকে। তাহলে আমাদের এই 3টা জিনিস নিয়ে আমি কাজ করি। আমি জানি না আমি বিরক্ত করতেছি কিনা বা কেউ বোর হচ্ছে কিনা, বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রেমিসটা
আমাদের যে ব্যান্ডউইথটা যদি আমি না জানি তাহলে আমি ঠিক কোথায় অপারেট করতেছি এটার ব্যাপারে আমি একটু ক্লুলেস থাকবো আর কি। তারপর আমরা যেটা করি, আমরা কিছু ফিজিক্যাল সাবস্টেন্স নিয়ে কাজ করি, যেমন হচ্ছে এটা হতে পারে মেটেরিয়াল, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে সারফেস, এটা হচ্ছে স্ট্রাকচার। আমরা এই 4টা এলিমেন্ট নিয়ে কাজ করি। তাহলে আমি আমার কাজটা এই 4টার মধ্যে কোথায় ওয়েটেজটা বেশি দিচ্ছি, আমি বলতেছি যেগুলো আমার চেক পয়েন্ট, যেটা আমার লার্নিং প্রসেসটাকে আমি এক্সপ্লেন করার জন্য বলছি। তারপর আমরা কিছু এফিমেরাল সাবস্টেন্স নিয়ে কাজ করি। ফর এক্সাম্পল, আমরা যদি লাইট নিয়ে কাজ করি, আমরা মুভমেন্ট নিয়ে কাজ করি, আমরা স্কেল নিয়ে কাজ করি, তাহলে আমাদের এই এফিমেরাল সাবস্টেন্স নিয়ে আমরা কাজ করলে আমি তাহলে এখানে আমার এই প্রজেক্টে আমি কোনটা নিয়ে কাজ করতেছি। তারপর আমরা আসি কিছু অনেক ক্ষেত্রে আমরা যেটা করি যে এটা আমরা অর্গানাইজ করি কীভাবে, এগুলোকে আমরা তো সাজাইতে হয়, কিছু গ্রিডে সাজাতে হয়। এটা একটা গ্রিড থাকে, একটা ওয়ার্ডার সিস্টেম থাকে, একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে, একটা জিওমেট্রি থাকে। জিওমেট্রি আমাকে কিছু গাইডলাইন দেয়। তারপর আমরা এক ধরনের কনসেপচুয়াল কিছু ডিভাইস ইউজ করি, যেমন আমরা ডায়ালগ করি, অনেক ইন্টারনাল করি, এক্সটার্নাল করি। তারপর আমাদের ডায়ালগগুলো আমাদের এখানে নেসেসারি হয়। তারপর আমাদের ট্রোপ বলি, আমরা হিস্টোরিক্যাল ট্রোপ, আমি হিস্ট্রি থেকে কোরিলেট করি, হিস্ট্রি থেকে রেফারেন্স নিয়ে আসি। তারপর আমরা এটাকে করি ট্রান্সফর্ম করি, যে কোনো একটা সাইটকে আমরা ট্রান্সফর্ম করি, একটা কন্ডিশনকে আমরা ট্রান্সফর্ম করি। আরেকটা আমরা কী করি, ডিফ্যামিলিয়ারাইজ করি, কারণ আমি যে জিনিসটা অফার করতেছি সেটা একটা ফ্যামিলিয়ার ওয়ার্ল্ডে ছিল, সেটাকে আমি আবার ডিফ্যামিলিয়ারাইজ করতেছি। তারপর আমরা কি করি, এটা ফ্যাব্রিকেশনে কাজ করি, এটা প্রিফ্যাব করি, অথবা মানে অন সাইট আমরা যেটা করি, ফ্যাব্রিকেশন আমাদের একটা পার্ট। তবে এই সবগুলো মিলে আমি ফাইনালি একটা জিনিসকে রিপ্রেজেন্ট করি। আমি এটা বললাম এই কারণে যে এখন আমি যখন এই স্পেকট্রামটা জানি, তাহলে আমি জানতে পারবো যে আমি কোথায় অপারেটটা করতেছি। আমি এক্স্যাক্টলি 3টা কম্পোনেন্ট নিয়ে কাজ করতেছি, বাকিগুলো আমি হয়তো ছেড়ে দিব। আবার আমি যদি এটা করতে যাই, তখন আমার আগে কে কী করছে, তার সাথে আমি সে কোন প্রবলেমটা সলভ করছে, যেটা আমি আমার এই কন্ডিশনের প্রবলেমটা সলভ করতেছি। এখানে আমি কিন্তু পুরো জিনিসটা বলছি একটু একাডেমিক টার্মে, বা এক ধরনের ডিসিপ্লিনারি ডিসকোর্সের পয়েন্ট অফ ভিউ থেকে। তো দিস ইজ, আমি শেষ করব, এইটা হচ্ছে আমি আমার প্রসেসটা বললাম। এটা বললাম যে লার্নিং আনলার্নিংটা এইভাবে আমি সাজায় নিয়েছি, যেটা ও জানতে চাইছিল, হয়তো বললো যে আপনারটা শেয়ার করুন, তো আমি সেটাই শেয়ার করলাম। তো এটা একটা টিডিয়াস প্রসেস, এবং এটা একটা খুবই লেবোরিয়াস, এবং এটা খুব পেইনফুল একটা জার্নি, খুবই পেইনফুল। এবং এটাতে করলে যেটা হয় কি, অনেক কাজ করাও যায় না, খুব এক ধরনের প্যারালাইসিস তৈরি হয়। এটা আই এম উইলিং টু অ্যাকসেপ্ট দিস প্যারালাইসিস, এবং যার কারণে আমার অনেক কাজ করার সুযোগ হয় না, বা আমি পারি না। ওদের মতো এত কিছু আমি কোনোদিনই পারবো না, খুব সম্ভবত ইম্পসিবল। বাট আমি যেটা বললাম যে ওদের এই কাজগুলা যে ও যখন দেখাচ্ছিল, আমি চিন্তা করছিলাম যে এগুলাকে আমি ক্যাটাগরাইজ করবো কীভাবে। আমি যেটা ক্যাটাগরাইজ মানে কি, নট ইন এ ব্যাড সেন্স, মানে আমি বলছি যে এটাকে আমাদের হোল ডিসিপ্লিনে, যে আমাদের যে আর্কিটেকচারাল ডিসকোর্স যেটা বাংলাদেশে হয় বা লোকালি হয়, এটাকে আমি আসলে কোন ফ্রেমে এটাকে দেখবো, ওর এই কাজটার সাথে এই কাজটার সাথে ওই কাজটা আমি কীভাবে আসলে এগুলোকে ডায়ালগে ফেলবো, যেখান থেকে আমি এক ধরনের সেন্স মেক করতে পারি, ওদের যে ডিপার যে অ্যাম্বিশন সেটাকে আমি কীভাবে সাজাইতে পারি। সো দ্যাট ওয়াজ মাই সে। বাট আমি খুব ব্রিফলি বললাম, আমি জানি না কতটুকু কনভে করতে পারছি। ধন্যবাদ ভাইয়া। তো আমাদের প্রথম সেশনের 4 জনের আলাপ আমরা শুনলাম। তো আমরা 15 মিনিট সময় নিতে পারি, যদি কেউ কোনো কোশ্চেন বা ইয়া থাকে, এরপরে আমরা টি ব্রেকে যাব। তো আমরা কোশ্চেন নিতে পারি 15 মিনিটের জন্য, যদি কেউ কিছু বলতে চায় আর কি। মানে আমাকে কোশ্চেন করা যাবে না, এই 4 জনকে। আমি সেটাই বলছিলাম, প্রশ্ন তো ওকেই করার কথা, কারণ আমি আসলে ওরটা জানতে আসছি, ওর প্রসেস, ওদের লার্নিং আনলার্নিং জানতে আসছি। ও হয়তো চিপা দিয়ে আমাদেরটা শুনে নিল। কেউ কি কোনো কোশ্চেন করবেন কিনা? কোশ্চেন না থাকলে আমরা টি ব্রেকে চলে যাই, বেটার। ইনফর্মাল সেটিং, সবাই যার যার মতো কথা বলতে পারবে। ধন্যবাদ। Thank you. আমরা একটু টি ব্রেকে চলে যাই।